আজকের যিনি হচ্ছে আমাদের এই কোর্সের হচ্ছে পাঠদান করবেন, আর্কিটেক্ট বা স্থাপত্য নিয়ে যিনি কথা বলবেন, স্থাপত্য শিল্প নিয়ে আমাদের অপরিচিত মুখ বলা যায়, কিন্তু পরিচিত হতে চাই আমরা সবাই। সে আপনজন আশিক ভাস্কর। আমি স্যারকে অনুরোধ করছি স্যারের সেশনটি শুরু করার জন্য। সো আজকের সেশনটা দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি আমরা স্থাপত্য বিষয়ে, বিশ্বে স্থাপত্য সেই বিষয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো, পরবর্তীতে আমাদের দেশের ব্যাপারটা নিয়ে কথা বলবো। সো একদম শুরুতে আমরা যদি একটু স্লাইডে যাই, এখানে ছোট্ট একটা ডায়ালগ দিয়ে আমরা শুরু করছি। এই ডায়ালগটা দিয়েছেন লুই আইকান। আমরা জানি না এখানে কয়েকজন লুই আইকানের নাম শুনেছেন। আমাদের সংসদ ভবন যিনি ডিজাইন করেছেন উনি হচ্ছে লুই আইকান, এবং উনি পৃথিবী বিখ্যাত আর্কিটেক্ট। পৃথিবীতে আমরা যদি একদম নাম করা 5 জন স্থপতির কথা বলি, তার মধ্যে একজন হচ্ছে লুই আইকান এই মডার্ন লাস্ট 100 বছরে। সো ওনার একটা ডায়লগ আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু বাংলায় কথা বলি এটা নিয়ে, যে একটা ছোট ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, সে হাঁটতে হাঁটতে সে ডিসিশন নিয়ে ফেলবে যে পরবর্তী লাইফে সে কী হবে। এইটা দিয়ে আসলে স্লাইডটা শুরু। তার মানে কি, রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি তখন আমি দুপাশে আর্কিটেকচার দেখছি, সেটা প্ল্যান্ড আর আনপ্ল্যান্ড, সেটা কমার্শিয়াল বিল্ডিং, সেটা পার্ক, সেটা রেস্তোরাঁ, সেটা শপিং মল, সেটা হাই রাইজ বিল্ডিং, হোয়াট এভার ইট ইজ। খুব বিখ্যাত একটা ডায়লগ। এটা দিয়ে আসলে আর্কিটেকচারের যে ইম্পর্টেন্সটা আসলে একটা শহরে, একটা দেশে, এই একটা ডায়লগ দিয়েই পুরোটা বোঝা যায় যে একজন স্থপতির যে তার গুরুত্বটা, তাকে কিভাবে ডিজাইন করতে হবে একটা শহর, যে ছোট একটা ছেলে যখন হেঁটে যাবে রাস্তা দিয়ে, সাথে সাথে সে ডিসিশন নিয়ে ফেলবে বড় হয়ে আমি কি হব, বড় হয়ে আমি কি প্ল্যানার হব, বড় হয়ে আমি কি পলিটিশিয়ান হব, বড় হয়ে আমি কি বিজনেসম্যান হব, হোয়াট এভার। সো এখান দিয়ে আসলে শুরু। কি নেক্সট স্লাইড এটা দিয়ে যাবে? হ্যাঁ, নিচে দিলে। ফুল স্ক্রিন করে ফেলুন। ওকে, ফুল স্ক্রিন করে। ওকে, আমার পরিচয়টা ছিল এখানে। পরের স্লাইডে আমরা যাই। সো আমাদের এই কোর্সটা অ্যাপ্রিসিয়েশন এবং আর্ট এবং আর্কিটেকচার দুটোর সাথে এতই রিলেশন, কোনোভাবে কিন্তু এটাকে আলাদা করা যায় না। সো যখনই অ্যাপ্রিসিয়েট করতে চাই, সেটা আমরা আর্ট হোক, সেটা আর্কিটেকচার হোক, 4টা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে: টাইম, কনটেক্সট, পারপাস অ্যান্ড স্টাইল। এই 4টা যদি আমরা না জানি, কোনোভাবেই আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, সেটা আর্ট হোক, সেটা আর্কিটেকচার হোক। সো এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোন সময়ের, কোন কনটেক্সটে, পারপাসটা কি আর্টের অর আর্কিটেকচারের, এবং এটা আসলে কোন স্টাইলে। সো এই আজকের স্লাইডগুলো বা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব যে আসলে একটা আর্কিটেকচারকে অ্যাপ্রিসিয়েট করতে হলে আসলে কি কি জানা প্রয়োজন, বা ক্রোনোলজিক্যালি ডেভেলপমেন্টটা যদি আমরা জানি, তাহলে সেটা সম্পর্কে একটা ধারণা আমরা করতে পারবো। সো এই পরের স্লাইডটা যদি দেখি, একটু বোরিং স্লাইড, একটু ইনফরমেটিভ স্লাইড, বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে গিয়ে আমরা টাইম ফ্রেমে ভাগ করি। যখন আপনারা আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সটা করছেন, সেটা লেকচার শুনছেন, এবং সেটার সাথে যদি আর্কিটেকচারের সম্পর্কটা আমরা যদি দেখি, যে কিছু টাইম পর্যন্ত একই জিনিস, সেটা ওই প্রিমিটিভ টাইম, এনশিয়েন্ট সিভিলাইজেশন, দেন আমরা যদি ক্লাসিক্যাল সিভিলাইজেশন, আর্টের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার আছে, যে গ্রিক, রোমান, আর্কিটেকচারের ক্ষেত্রেও ঠিক একই জিনিস। প্রিহিস্টোরিক টাইমে, ক্লাসিক্যাল টাইমে, দেন মেডিয়েভাল টাইম যেটা আমরা বলি, যে রেনেসা যুগ,
তখন আমরা এটা বলি যে রেনেসাঁ আর্কিটেকচার। আমরা যখন ইজিপশিয়ান আর্টের কথা বলি বা স্কাল্পচারের কথা বলি, ঠিক সেভাবে আমরা এটাকে বলি যে ইজিপশিয়ান আর্কিটেকচার। সো একটা টাইম পর্যন্ত আর্কিটেকচার এবং আর্টের রেভলিউশন, আর্ট অ্যান্ড আর্কিটেকচারের যে পথ চলা একই রকম। পরবর্তীতে 1500 সালের পরের দিকের থেকে আস্তে আস্তে কিছুটা চেঞ্জ হওয়া শুরু করলো। সেখানে আর্টের মধ্যেও যেমন পরবর্তী সময়ে রোকোকো, বারোক, আপনারা হয়তো এগুলো নিয়ে করেছেন কোর্স। সো ঠিক আর্কিটেকচারও ঠিক রোকোকো আর্কিটেকচার, বারোক আর্কিটেকচার সব কিছু আছে, নিও ক্লাসিক্যাল আর্কিটেকচার। এবং যখন মডার্নিজম আসছে তখন কিছু কিছু চেঞ্জ আসা শুরু করলো। আমরা আর্টের মধ্যে ছোট ছোট অনেকগুলো ভাগ দেখতে পারি, আর্কিটেকচারের মধ্যেও অনেকগুলো ভাগ দেখতে পারি, যার কারণে আসলে এই স্লাইডটা দেওয়া যে এক ধরনের রিলেশনশিপটা বোঝার জন্য, যে প্যারালালি চলছে একসাথে আর্ট অ্যান্ড আর্কিটেকচার, একটা সময় এসে সেটা কিছুটা চেঞ্জ হচ্ছে, সেটা কনসেপচুয়াল কারণে। সো এই যে আর্ট অ্যান্ড আর্কিটেকচার দুটো বোঝার জন্যই আসলে আমরা যখনই অ্যাপ্রিসিয়েট করতে যাব তখন আসলে আলটিমেটলি শুধু আর্টটা জানলে হবে না, এটার ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড টপোগ্রাফি, ক্লাইমেট, কালচার সব কিছু জানতে হবে। যদি না জানি কোনোভাবেই আসলে আর্ট বা আর্কিটেকচার কাউকেই আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, সেটা ক্রিটিসিজম হোক, সেটা ভালো প্রেইজ হোক, হোয়াট এভার ইট ইজ। আমাদের যদি এই পয়েন্টগুলো সম্পর্কে ধারণা না থাকে, উইচ ইজ ইম্পসিবল, একটা যে কোনো আর্ট ওয়ার্কে, আমরা কিন্তু আর্কিটেকচারকেও আসলে আর্ট ওয়ার্ক বলছি, সো কোনোভাবেই এটাকে অ্যাপ্রিসিয়েট করা সম্ভব না। সো এই কারণে আমরা যদি একটু শুরু করি, কিভাবে শুরু করা যায় আসলে, যে আর্কিটেকচার সম্পর্কে একটা বেসিক ধারণা এবং সেটার সাথে সাথে একটা হিস্ট্রির বেসিক ধারণা। হিস্ট্রি জানলে আসলে আমরা আর্কিটেকচার জানতে পারবো। সো আমরা এটাকে সামহাও বলছি দ্য জার্নি, দ্য বিগিনিং, কীভাবে আসলে হলো। আমরা সবাই এটা জানি, কয়েক লক্ষ বছরের জার্নিটাকে আমরা খুব অল্প কিছু স্লাইডে যদি দেখানোর চেষ্টা করি যে কয়েক লক্ষ বছর কিভাবে ডেভেলপ হলো। একদম শুরু আমরা জানি যে একদম প্রিমিটিভ টাইমে মানুষ কীরকম ছিল এবং সেটার সাথে প্রাণীর সম্পর্ক। এরপরে আমরা যদি পরের স্লাইডে যাই, এখানেও কিন্তু আমরা আবার কয়েক লক্ষ বছর জাম্প করলাম একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে, যে মানুষ আগুনের ব্যবহার শিখলো, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগুনের ব্যবহার। দেন এরপরে আমরা যদি যাই, সেখানে হচ্ছে যে মানুষ আস্তে আস্তে স্কিল ইনক্রিজড হচ্ছে, আস্তে আস্তে মানুষ অনেক কিছু শিখছে। একদম প্রিমিটিভ সময়ে যখন গাছপালায় কেভে ছিল, সেখান থেকে মানুষ আগুনের ব্যবহার শিখছে, সেখান থেকে মানুষের স্কিল ইনক্রিজ হচ্ছে। দেন আরও এরপরে যদি দেখি যে আরও বিভিন্ন রকমের টুলস তৈরি করছে, সব কিছুতেই এক ধরনের উন্নতির ব্যাপার চলে আসছে। পরের স্লাইডে যাই, আমরা এক একটা স্লাইড চেঞ্জ করছি এবং অলমোস্ট লক্ষ বছর চেঞ্জ করছি। সো সেই প্রিমিটিভ যুগে 30 মিলিয়ন বছর আগের থেকে এই মডার্ন টাইম আসার জন্য আমরা যদি খুব কম স্লাইডে বোঝানোর চেষ্টা করি, এভাবে হয়তো সম্ভব। দেন হান্টিং, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে মানুষ হান্টিংয়ে যাচ্ছে, শিকার করছে, সেই ব্যাপারটার ভিতরে শিখছে মানুষ, এবং সেটার সাথে সাথে একটা কোঅপারেটিভ ব্যাপার চলে আসছে, যে মানুষ একসাথে থাকা শুরু করছে, এবং সেটার সাথে রিলেশন, যে কে একজন লিডার, সে প্রথমে যাবে, তার সাথে বিভিন্ন গ্রুপ যাবে, এই ব্যাপারগুলো আস্তে আস্তে ডেভেলপ করছে মানুষ। অ্যান্ড দেন এরপরে আমরা যদি দেখি যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানুষের ধর্ম ব্যাপারটা চলে আসছে। আগে কিন্তু এই ব্যাপারগুলো ছিল না। সো যখন শিকারে যাচ্ছে তার ভিতরে এক ধরনের বীরত্বর ব্যাপার, এবং সেটা সে স্টোরিগুলোকে বলছে। সো আস্তে আস্তে মানুষ ডেভেলপ হচ্ছে। সো এরপরে যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে এই সময়ে মানুষ আর্ট শিখলো, পেইন্টিং আসছে, কেভ পেইন্টিং। কেভের ভিতরে যখন মানুষের ধর্ম নিয়ে কথা বলছে, কেভের ভিতরে মানুষ তার বীরত্ব নিয়ে কথা বলছে, তখন দেখা গেল সেটাকে সে ইলাস্ট্রেশন করছে, এবং ইলাস্ট্রেশন করছে কেভের ভিতরে, এবং প্রথম ছবি আঁকা শুরু করলো মানুষ। সো এখানেও কিন্তু ছবি আঁকার ব্যাপারটা আসছে। দেন রিচুয়ালগুলো চলে আসছে। সো এক একটা স্টেপ যাচ্ছে, কোনো সময় লক্ষ বছর, কোনো সময় 1000 বছর পার হয়ে যাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম রিচুয়াল ব্যাপারটা আসছে। দেন ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিয়ে মানুষ কৃষিকাজ শিখছে। এর আগে কিন্তু মানুষ হান্টিংয়ের ভিতরে ছিল। সো যখনই কৃষিকাজের ব্যাপারটা আসলো, তখন মানুষের মাটির সাথে সম্পর্ক তৈরি হলো। এতদিন কিন্তু মাটির সাথে সম্পর্ক ছিল না, সে কেইভের ভিতরে ছিল।
সো এতদিন সে শিকার করে এবং ফলমূল খেত, যখনই কৃষিকাজ শিখলো তার ভিতরে আরও অনেক চেঞ্জ আসলো। এইগুলো আসলে সবই ইম্পর্টেন্ট আমাদের সিভিলাইজেশনের জন্য। সো এখানে আমরা যদি দেখি যে মাটির পটারি তৈরি করছে, শস্যগুলা কোথায় রাখবে, এই যে ব্যাপারগুলো একটা সময় শুরু হলো মানুষের ভিতরে। দেন এগেইন স্টেপস, যখন মাটির সাথে সম্পর্ক তৈরি হলো, সাথে সাথে মানুষ অনেক কিছু তৈরি করতেও শিখলো। সো এইখানেও কিন্তু আবার আর্ট চলে আসছে। আমরা কেভ পেন্টিংয়ের সময় দেখেছি এক ধরনের আর্ট, দেন আমরা রিচুয়ালের সময় এক ধরনের আর্ট দেখছি। যখন মাটির সাথে সম্পর্ক তৈরি হচ্ছে তখন আবার এক ধরনের পটারি তৈরি করছে, ছোট ছোট স্কাল্পচার তৈরি করতেছে। এই স্কাল্পচারগুলো তাদের রিচুয়ালের জন্য তৈরি করা, নট নেসেসারি অ্যাস্থেটিক পারপাসে। দেন এগেইন অ্যানাদার বিগ স্টেপ, ভিলেজ তৈরি হলো। সো আস্তে আস্তে কৃষিকাজ শিখলো, সেখান থেকে আর একটা বড় স্টেপ যখন দিলাম, আমরা টাইম লাইনটা যদি একটু দেখি, 4500 BC যে গ্রাম তৈরি হচ্ছে। সো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে মানুষ, আস্তে আস্তে সেই প্রিমিটিভ যুগে যেখানে আমরা দেখলাম কেইভে ছিল, বন্য জীবজন্তুর সাথে থাকতো, সেখান থেকে আস্তে আস্তে একটা সময় এসে মানুষ ভিলেজ তৈরি করলো। দেন পরবর্তী স্টেপ সিভিলাইজেশন। সো এরপরেই আসলে মানুষ, সিভিলাইজেশন মানে সভ্যতা, মানুষ সভ্য হলো। তার আগে মানুষ হয়তো আমরা জানি বলি যে সভ্য ছিল না। সো এই যে সভ্যতা আসলো, এই বড়, আমরা এই 10 থেকে 12টা স্লাইড দেখালাম, সেখানে আমি কয়েক লক্ষ বছর পার হয়ে গিয়েছি। যতটুকু ইম্পর্টেন্স এলিমেন্টগুলো দেখানো যায়, আরও অনেক কিছু ডেফিনেটলি আছে, কিন্তু এই ফোরামে হয়তো সেটা সম্ভব না। সো খুব ছোট করে এইটুক বোঝানো যে সিভিলাইজেশন কিভাবে আসলো, মানুষ কিভাবে ডেভেলপ হলো, এবং সেখান থেকে আসলে আমরা আরও ডেভেলপমেন্ট, আরও টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ যদি দেখতে পাই, যে সিভিলাইজেশন যখন আসলো তখন মানুষ চাকা আবিষ্কার করলো, এবং চাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এক আগুন যেমন ব্যবহার শিখলো, খুব ইম্পর্ট্যান্ট, কৃষিকাজ যেমন শিখলো, খুব ইম্পর্ট্যান্ট, ঠিক সেরকম চাকা আবিষ্কার করা এবং সেটার সাথে সাথে আরও ডেভেলপ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলা সাইমিলটেনিয়াসলি ঘটতে থাকলো মানুষের লাইফে। এবং ল, একটা হচ্ছে চাকা আবিষ্কার করা, তারপর হচ্ছে গিয়ে ল, রিটেন ল। সো এই ব্যাপারগুলো একটা সিভিলাইজেশনকে স্ট্রং করলো, এবং সেটার সাথে সাথে মানুষের ডেভেলপমেন্টটা অনেক দ্রুত হতে থাকলো। এবং সেটার সাথে সাথে সাইমিলটেনিয়াসলি ফন্ট, অ্যালফাবেট চলে আসলো। সেটার সাথে সাথে মানুষ আস্তে আস্তে মেটালের ব্যবহার শিখলো, এবং সেটার অস্ত্র, মেটাল, এবং মেটালের ব্যবহার শেখা মানে মানুষ আসলে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারগুলো ক্রোনোলজি যদি আমরা জানতে পারি, তাহলে আসলে যে কোনো কিছুকেই আসলে বুঝতে আমাদের সুবিধা হবে, যে কেভ পেন্টিং কীরকম, বা সিভিলাইজেশন শুরুকার এনশিয়েন্ট সিভিলাইজেশনের পেন্টিং কীরকম, বা আর্কিটেকচার কীরকম, কেন এরকম, এই ডেভেলপমেন্টটা যদি আমরা জানি তাহলে সেইগুলো বুঝতে অনেক সুবিধা হয়। এখন আমরা যদি একটু আর্কিটেকচারে আসি, আমরা একটা ডেভেলপমেন্টটা বুঝালাম যে কিভাবে সিভিলাইজেশনটা গ্রো করলো। দেন উই মুভ টু আর্কিটেকচার, একদম প্রিমিটিভ যুগে। এটাকে বলা হয় স্টোন হেঞ্জ, হয়তো অনেকেই আমরা চিনি স্টোন হেঞ্জ, এটা ইংল্যান্ডে। সো এইটার সত্যিকারের কেন তৈরি করেছিল এটা নিয়ে এখনও কন্ট্রোভার্সি আছে, বা অনেকে বলা হয় যে অ্যাস্ট্রোনমিক্যাল পারপাসে ওই সময় মানুষ এত অ্যাডভান্স ছিল যে অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করতো, এবং সেটার কারণেই এরকম একটা স্ট্রাকচার তৈরি করা, যে এত বড় বড় পাথর দিয়ে এরকম একটা জিনিস তৈরি করেছে, এটার আশেপাশে 20 কিলোমিটারের মধ্যে কোনো পাথর নেই, কিন্তু কোথা থেকে তারা নিয়ে আসলো এবং কিভাবে এটার উপরে উঠালো, যে ওই সিস্টেমও তারা জানতো না, যে আমি কপি কলের মতো করে উপরে উঠাবো, সেই সিস্টেমটা মানুষ জানতো না। আমরা যে আর্কিটেকচারটা দেখছি এটা কিন্তু প্রিমিটিভ যুগে, সো সেই কয়েক লক্ষ বছর আগের সেই জিনিসটা দেখছি। সো সেইখানে কিভাবে এটা তৈরি করলো এবং কিভাবে এইটার ইউজ করতো, যেটা হয়তো আমরা এখনও জানি না, বাট স্টিল দিস ইজ এ ওয়ান্ডার টু আস। দেন আমরা যদি প্রিমিটিভ যুগ থেকে আসলে সিভিলাইজেশনের দিকে চলে যাই, আমরা প্রিমিটিভ যুগে খুব বেশি থাকছি না। সিভিলাইজেশন আমরা সবাই জানি, আমরা যেই সিভিলাইজেশনগুলোকে নিয়ে পড়াশোনা করি, যে বেসিক্যালি আমরা যে পড়াশোনা করি সেটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন পড়াশোনা। সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি সিভিলাইজেশন যখন আমরা পড়ি, কতগুলো বেসিক সিভিলাইজেশন, যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আমরা জানি, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন আমরা জানি, ইজিপশিয়ান সিভিলাইজেশনের কথা আমরা জানি, এগুলোকে বলা হয় এনশিয়েন্ট সিভিলাইজেশন। এই তিনটা একই সময় শুরু হয়, প্যারালালি,
কোনো বই আমরা মেসোপটেমিয়াকে আগে পাই, কোনো বই আমরা ইন্ডাস ভ্যালিকে আগে পাই, কোনো বই আমরা ইজিপশিয়ান সিভিলাইজেশনকে আগে পাই, এবং সেই আগে পরেটা আসলে 100-200 বছর। সো ওই কয়েক লক্ষ বছরের তুলনায় সেটা আসলে কোনো কিছুই না। সো অলমোস্ট এটা বলা যায় যে প্যারালালি 3টে জায়গায় সিভিলাইজেশন শুরু হচ্ছে। পরবর্তীতে সরি আমরা দেখতে পাই গ্রিক সিভিলাইজেশন, রোমান সিভিলাইজেশন, যেটাকে বলা হয় ক্লাসিক্যাল সিভিলাইজেশন, এনশিয়েন্ট দেন ক্লাসিক্যাল, দেন পরবর্তী সময়ে আমরা বাইজেন্টাইন সিভিলাইজেশন টার্কিতে পাই, আমরা ইনকা সভ্যতা পাই, আমরা চাইনিজ সিভিলাইজেশন পাই, এরকম অনেক সিভিলাইজেশনের কথা আমরা জানতে পারি। প্রথমে এনশিয়েন্ট, ক্লাসিক্যাল, দেন আদার। সো একটু ম্যাপে যদি দেখে নিই তাহলে আসলে বুঝতে সুবিধা হয়। আমরা এই কারণে এখানে ডট দিয়ে বোঝানো হচ্ছে সিভিলাইজেশনের পয়েন্টগুলো। দেন যেই সিভিলাইজেশন, এনশিয়েন্ট সিভিলাইজেশন, ক্লাসিক্যাল সিভিলাইজেশনের কথা আমরা বলছি, সেগুলোর যদি একটু ছবি দেখি, সো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তার মানে এটা হচ্ছে গিয়ে সিন্ধু নদীর তীরে যে সিভিলাইজেশনটা, তার মানে হচ্ছে গিয়ে আজকের পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান এরকম একটা জায়গায় যে সিভিলাইজেশন হয় সেটাকে আমরা বলি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এবং সেইখানকার আর্কিটেকচার আমরা যদি দেখি, তার মানে এইসব সিভিলাইজেশন প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আজ থেকে 5000 থেকে 5500 বছর আগের কথা আমরা বলছি। এবং সেই জায়গাটার মেইনলি আমাদের ওই জায়গার টপোগ্রাফি যদি দেখি এবং ন্যাচারাল ম্যাটেরিয়াল যদি দেখি, সেটা হচ্ছে ব্রিক। সো ওইখানকার আর্কিটেকচার হচ্ছে ব্রিক দিয়ে তৈরি হতো। সো এই এনশিয়ান রুইন্সগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই ব্রিকের আর্কিটেকচার হচ্ছে। দেন আমরা যদি আরেকটা এনশিয়ান সিভিলাইজেশনে চলে যাই, এটা হচ্ছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। মেসোপটেমিয়ান সিভিলাইজেশন ওই একই এনশিয়ান টাইমের, এবং সেই মেসোপটেমিয়ান সিভিলাইজেশন হচ্ছে গিয়ে আজকের ইরাক, ইরান, সিরিয়া এরকম জায়গায় যে সিভিলাইজেশনটা ডেভেলপ করে। এবং তাদের আর্কিটেকচার কী ছিল আমরা একটু যদি ভালো মতো দেখি, এটার সাথে কিন্তু পিরামিডের একটা সম্পর্ক আছে। দিস কাইন্ড অফ স্টেপ পিরামিড, স্টেপ স্টেপ করে, এটাকে বলা হয় মাস্তাবা। এবং এটা হচ্ছে কি ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এরকম কীরকম ছিল। এখানে কনসেপ্টটা ছিল যে নিচের লেভেলে মানুষ থাকবে, তারপরে লেভেলে হচ্ছে হায়ার লেভেলে মানুষ থাকবে, একদম সবচেয়ে উপরে টপ আমরা যে ব্লু কালারটা দেখতে পাচ্ছি সেখানে ছিল প্রিস্ট থাকতো, ওই সিভিলাইজেশনের ওই এরিয়ার প্রিস্ট থাকতো। এবং সেভাবে তারা চিন্তা করতো যে যত উপরে ওঠা যায় তত গডের সাথে সম্পর্ক ইজি হবে, যার কারণে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটাকে টপে রাখা হতো, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মানুষজন থাকতো। এবং এটা স্কেলটা, এটা সাইজটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা আসলে কত বড়, আমরা নিচের লেয়ারটা যদি দেখি সেখানে ছোট 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 ফুটা আছে, তার মানে এক একটা জানালা, তার মানে ওইখানেই 7 তলার মতো বিল্ডিং যদি দেখি 7টা বা 8টা ফুটা ফুটা আছে, তার মানে ওই নিচের বেসটাই 8 তলার সমান, তারপরে আরও 2 তলা 3 তলা, তার মানে হিউজ সাইজের এই জিনিসগুলোকে তৈরি করতে, যেটার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। এটার যদি অরিজিনাল এখন কি অবস্থায় আছে এই মাস্তাবাগুলো, এইটা হচ্ছে কি এখনকার অবস্থা। উপরের অংশগুলা ভেঙে গেছে, উপরের অংশগুলো নাই, নিচের বেসটা আছে। এবং আমরা আবারও সাইজটা, স্কেলটা বোঝার যদি চেষ্টা করি, নিচে বড় বড় ট্রাক, মানুষও আছে, কিন্তু খুব পিঁপড়ার মতো লাগে। সো এই সিভিলাইজেশনটা মেসোপটেমিয়ান সিভিলাইজেশনের পরে আসলো ইজিপশিয়ান। এইটাও কিন্তু সেই এনশিয়েন্ট, আমরা 3টার কথা বলছিলাম, সেই এনশিয়ান সিভিলাইজেশনের যে ব্যাপারটা, ইজিপশিয়ানদের ব্যাপারটা ছিল হচ্ছে কি মনুমেন্টাল, হিউজ স্কেল। আবারও মেসোপটেমিয়া যেরকম ছিল এখানেও কিন্তু সেই হিউজ স্কেল, কিন্তু তাদের বেসিক ব্যাপারটা কি ছিল। ইজিপশিয়ানদের আমরা যখন ইজিপ্টের কথা চিন্তা করি, দুটো জিনিস প্রথমেই চলে আসে, একটা হচ্ছে পিরামিড আর একটা হচ্ছে গিয়ে মামি। সো দুটাই হচ্ছে গিয়ে আফটার লাইফের কথা। পিরামিডের ভিতরে মামি থাকতো, এবং মামিটা কেন, সেটা হচ্ছে গিয়ে যে পুনর্জন্ম পাবে যখন সেই ফেরাউনের রাজা বা রাজপরিবাররা, তখন তার যাতে কোনো কষ্ট না হয় সেই কারণে মামি করে রাখা হতো। এবং তার আশেপাশে অনেক রকমের খাদ্য থেকে শুরু করে অর্নামেন্টস, তার জন্য দাস দাসী, তাদেরকেও মামি করে রাখা হতো পিরামিডের ভিতরে। পিরামিডের কনসেপ্টটা ছিল এইটাই। এখন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে পিরামিডটা, ব্যাপারটা আসলে কেন এখনও টিকে আছে। এখানে একটা খুব সায়েন্টিফিক ব্যাপার আছে, সেটা আমরা যারা সায়েন্সে পড়েছি হয়তো জানি। সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্টেবল ফর্ম হচ্ছে কি পিরামিড ফর্ম, সবচেয়ে স্টেবল।
এর চেয়ে স্টেবল কোনো ফর্ম নাই। সো ওই সময়ে ওরা অর্থাৎ ইজিপশিয়ানরা এই ব্যাপারটা ধরতে পেরেছিল, বুঝতে পেরেছিল, এবং তাদের মাথায় যেটা ছিল যে আবার মামিটা জেগে উঠবে, সেটা কয়েক লক্ষ বছর পরেও হতে পারে, যার কারণে সবচেয়ে স্টেবল ফর্মের মধ্যে রাখতে হবে এই মামিটাকে, এবং এই কারণেই আসলে পিরামিডের সৃষ্টি। এবং ওই সময় তারা সায়েন্টিফিক্যালি চর্চা করে বুঝে গিয়েছিল যে এই শেপটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে স্টেবল ফর্ম, এখানে রাখলেই হচ্ছে গিয়ে ওইটা সবচেয়ে স্টেবল থাকবে। আবার উল্টা যদি আমরা বলি যে পৃথিবীর সবচেয়ে আনস্টেবল ফর্ম কোনটা, পৃথিবীর সবচেয়ে আনস্টেবল ফর্ম হচ্ছে উল্টা পিরামিড। তার মানে হচ্ছে কি তার বেসটা একটা পয়েন্ট আর উপরটা হচ্ছে সবচেয়ে বড়। সো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং যে এই ফর্মটা, এই আর্কিটেকচারটা তারা তৈরি করেছিল শুধুমাত্র মামিকে রাখার জন্য। আমরা পিরামিড দেখতে পাচ্ছি, এবং পিরামিডের ভিতরেও আমরা যদি একটু দেখি, এইখানে ভিতরটা আমরা ট্রান্সপারেন্ট করে ফেলার চেষ্টা করছি পিরামিডের ভিতর কিন্তু সলিড না, কিছু টানেল, কিছু রুম, কিছু টেম্পল, কিছু স্পেস আছে, উইচ ইজ এ কাইন্ড অফ পার্ট অফ আর্কিটেকচার, যে কীভাবে ঢোকা যায়, নর্থ সাইড থেকে ঢুকতে এবং বিভিন্ন চ্যানেল দিয়ে, যাতে সে সিকিউর থাকে। এবং এই পিরামিডগুলা আমরা অনেক মুভি দেখেছি, পিরামিড ইজিপশিয়ান সিভিলাইজেশন সবচেয়ে চর্চিত আমাদের কাছে, সবচেয়ে বেশি জানি আমরা এই সিভিলাইজেশন নিয়ে। সো এই পিরামিডগুলোর যদি একটু আমরা সাইজের কথা বলি, যে অলমোস্ট আমরা যে পিরামিডটা দেখলাম, গ্রেট পিরামিড অফ খুফু, এইখানে বড়টার কথা যদি দেখি, এখানে অলমোস্ট 23 লক্ষ পাথর দিয়ে এই পিরামিড তৈরি হয়েছে। 23 লক্ষ, এক একটা পাথর হচ্ছে গিয়ে 2.5 টন করে। আমরা যদি একটু কম্প্যারিজন করি, আমাদের ঢাকা শহরে যে ট্রাকগুলা 5 টনি ট্রাক, একটা ট্রাকে 2টা পাথর রাখবে, তার মানে 12 লক্ষ ট্রাক লাগবে। সো নাও ইউ ক্যান ইমাজিন যে একটা পিরামিডের সাইজ কীরকম সাইজ ছিল, যে 12 লক্ষ ট্রাক দিয়ে আনতে হবে আমার ওই পাথরগুলো ওই একটা পিরামিড তৈরি করার জন্য, উইচ ইজ অলমোস্ট ইম্পসিবল আমাদের জন্য এখন চিন্তা করা। সো হাউ বিগ ইট ওয়াজ, হাউ বিগ ইট ইজ। সো পিরামিডের আমরা দেখলাম ইজিপশিয়ান সিভিলাইজেশন। দেন এরপরে ক্লাসিক্যাল সিভিলাইজেশন আসে। ক্লাসিক্যাল সিভিলাইজেশন, আমরা এনশিয়েন্টের পরে ক্লাসিক্যাল সিভিলাইজেশনকে আমরা বলি দুটো সিভিলাইজেশনকে, একটা হচ্ছে গিয়ে গ্রিক সিভিলাইজেশন আর একটা হচ্ছে গিয়ে রোমান সিভিলাইজেশন। এই দুইটা সিভিলাইজেশন সম্পর্কে আমরা অনেক বেশি পড়ি, যেহেতু ওয়েস্টার্ন ইউরোপের, এবং এই সম্পর্কে আমরা অনেক বেশি জানিও, যদি পরবর্তী সময়ে এটা হয়েছে। সো আমরা যখন গ্রিক সিভিলাইজেশন দেখি, প্রথমেই এটা চলে আসে, এটার নাম হচ্ছে গিয়ে পার্থেনন। এবং এই সিভিলাইজেশনে ইম্পর্টেন্ট, এতক্ষণ আমরা যেই জিনিসগুলো দেখলাম সেগুলো কোনোটা হয়তো ব্রিক দিয়ে তৈরি হচ্ছে, কোনোটা হয়তো পাথর দিয়ে তৈরি হচ্ছে। এইখানে এসে প্রথম আমরা দেখলাম কলাম, এই লম্বাগুলোকে বলা হয় কলাম, আর আমরা সহজ ভাষায় অনেকে, নন আর্কিটেকচারাল ভাষায় এটাকে আমরা বলি পিলার, আমরা আর্কিটেকচারাল ভাষায় আমরা এটাকে বলি কলাম। সো কলাম আবিষ্কার হচ্ছে, কলাম ইনভেন্ট করতেছে এই গ্রিকরা, এর আগে কিন্তু কলাম ব্যাপারটা ছিল না। সো কলাম, এবং সেটার উপরে বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে। সো এই যে পার্থেনন, উইচ ইজ এ ভেরি সিগনিফিকেন্ট আর্কিটেকচার, যে এইভাবে আসলে তৈরি করা যায়। এবং এই কলামগুলো যদি আমরা একটা দেখি, যে আমরা অনেক সময় এখনও ঢাকা শহর বা বিভিন্ন দেশে এই টাইপের কলাম দেখি, জাস্ট একটু জানার জন্য যে এইগুলো আসলে 3 রকমের কলাম ছিল। একটা ডোরিক, প্রথমটা লেফটেরটা, আয়নিক অ্যান্ড দেন করেন্থিয়ান। ডোরিক, আয়নিক অ্যান্ড করেন্থিয়ান। ডোরিকটা হচ্ছে গিয়ে সবচেয়ে কম ডেকোরেটিভ, তারপরে হচ্ছে আয়নিকটা কিছুটা ডেকোরেটিভ, এবং করেন্থিয়ান হচ্ছে গিয়ে মোর ফ্লোরাল, মোর ন্যাচারাল এলিমেন্ট দিয়ে উপরের অংশগুলোকে করা হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো কিছু ইউজ করি, ক্যাপিটাল বলি, বিভিন্ন জিনিস বলি, জাস্ট জানার জন্য কোন কলামের কোন পার্টটাকে কি বলে, বেস বলা হচ্ছে, একটা শ্যাফট বলা হচ্ছে, কোনটাকে ক্যাপিটাল বলা হচ্ছে। জাস্ট যদি আমরা জানি তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হয়, যার কারণে এই স্লাইডটা রাখা। দেন কলামটাই একসময় ডেকোরেটিভ হয়ে যাচ্ছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা যদি এখানে দেখি, কলামটাই হচ্ছে গিয়ে হিউম্যান বডি হয়ে যাচ্ছে। এবং কলামটা কেন, কলামটা হচ্ছে কি কিন্তু আমার ওই যে বিল্ডিংটা, যে উপরে যে ছাদটা আছে, যে কোনো ফ্লোর আছে, সেইটা লোড নেয় হচ্ছে গিয়ে কলাম।
সো এই হিউম্যান বডিগুলা লোড নিচ্ছে এবং এটাকে মোর ডেকোরেটিভ করা হচ্ছে, মোর অ্যাস্থেটিক্যালি স্ট্রং করা হচ্ছে। এইভাবে আসলে আর্কিটেকচারের ভিতরেও অ্যাস্থেটিক্স চলে আসছে, যে একটা ফাংশনাল জিনিস, কলাম বা বিম বলি আমরা, সেটার মধ্যেও যে ডেকোরেশন করা যায়, সেই এক্সাম্পলটা আমরা সেই গ্রিক সিভিলাইজেশনের ভিতরেই পাই। দেন অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, এটাকে বলা হয় এমফি থিয়েটার। এটা আমাদের ঢাকা শহরে অনেক আছে, হ্যাঁ, রবীন্দ্র সরোবর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় আছে। সো দিস ইজ কল এমফি থিয়েটার। এটাও কিন্তু গ্রিকদের আবিষ্কার। এমফি থিয়েটারটা কি? সেটা হচ্ছে আউটডোর থিয়েটার। এটাও এক ধরনের আর্কিটেকচারাল এলিমেন্ট, যে সিটিতে যখন পাবলিকদের জন্য ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তখন এই জিনিসটাকে তৈরি করা হচ্ছে এমফি থিয়েটার, যে মাঝখানে পারফর্ম করবে, চারপাশে ওই সিটির লোকজন এসে বসবে। সো এত বড় স্কেলের এমফি থিয়েটার ওই সময়ই তৈরি করা হয়ে গেছে গ্রিকদের। দেন আমরা মুভ করলাম রোমান সিভিলাইজেশনে। আমরা জাস্ট কিন্তু ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি, হ্যাঁ। সো এর চেয়ে বেশি সম্ভব না জাস্ট ওয়ার্ল্ড আর্কিটেকচার বা সিভিলাইজেশন ওয়াইজ একদম মডার্ন টাইমে আর্কিটেকচার পর্যন্ত আসার জন্য। সো রোমানদেরকে যদি দেখি, রোমানের জন্য আমরা যে স্লাইডটা দেখছি তাহলে বোঝা যায় ইজ অলমোস্ট লুক লাইক এ ঢাকা সিটি, খুব কনজাস্টেড। তার মানে রোমান ওয়ার দ্য বিল্ডার্স, তারা প্রচুর জিনিস তৈরি করত, গ্রিকদের চেয়েও অনেক বেশি জিনিস তৈরি করেছে, পুরো সিটি তৈরি করেছে। এবং সেই সিটির ভিতরে স্টেডিয়াম, ব্রিজ, বড় এমফি থিয়েটার থেকে শুরু করে আর্চ, বিভিন্ন জিনিস তারা তৈরি করতো। এই কারণে রোমানদেরকে বলা হয় দে আর দ্য বিল্ডার্স, তারা তৈরিই করতো। গ্রিকরা যেমন যুদ্ধ করতো, রোমানরা যুদ্ধ করতো, আবার তৈরিও করতো, প্রচুর জিনিস তৈরি করতো। এবং আর্কিটেকচারের একটা খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে আর্চ। আর্চ আমরা জানি যে আর্চ যে ব্যাপারটা আমরা মসজিদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখে থাকি, কিন্তু এটা অনেক ক্ষেত্রে আমরা বলি যে এটা ইসলামিক ফর্ম, কিন্তু এটা আসলে তৈরি করেছে রোমানরা। সো এই যে আর্চ ফর্মটা তৈরি করা, ইনভেন্ট করা এক নম্বর। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে কংক্রিট যে একটা এলিমেন্ট, বিল্ডিং এলিমেন্ট, সেই জিনিসটা প্রথম তৈরি করে, ইনভেন্ট করেছে রোমানরা। এবং এই কংক্রিট তৈরি করার কারণে অনেক বড় বড় আর্কিটেকচার তৈরি করা সম্ভব হয়। আমরা ছবির মধ্যে যে গোল একটা স্টেডিয়ামের মতো দেখছি, সেটাকে বলা হয় কলোজিয়াম। অনেকে হয়তো আমরা নাম শুনেছি। খুব বিখ্যাত একটা স্থাপনা, খুব বিখ্যাত একটা, আমরা এখন যদি বলি যে স্টেডিয়াম, ওই সময় কি হতো? ওই সময় হচ্ছে গ্ল্যাডিয়েটরদের ফাইট হতো এই স্টেডিয়ামের ভিতরে। এইটা স্কেল সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের মিরপুর স্টেডিয়ামের কথা যদি আমরা জানি, মিরপুর স্টেডিয়ামে 27 থেকে 28,000 লোক আটে। আর আমরা এই স্টেডিয়ামের কথা যদি একটু চিন্তা করি, এখানে হচ্ছে কি মোর দেন 50,000। সো মিরপুর স্টেডিয়ামের থেকে 3,000 বছর আগে তৈরি করা স্টেডিয়াম, যেখানে মিরপুর স্টেডিয়ামের চেয়ে ডাবল দর্শক আটে। এবং এখানে 80টা দরজা ছিল, যাতে খুব দ্রুত মানুষ ঢুকতে পারে এবং বের হতে পারে। সো দে ওয়ার সো অ্যাডভান্স। এখানে আমরা তার ভিতরের অংশটা দেখতে পাচ্ছি যে গ্যালারিগুলো আসলে ভেঙে গিয়েছে, বাইরের সারফেসটা আসলে আছে। সো এখানে যেটা হতো যে গ্ল্যাডিয়েটরদের ফাইট হতো, এবং এখানে রোমান এম্পায়াররা আসতেন এবং তারা যুদ্ধ দেখতেন, এবং সেটা হিংস্র জীবজন্তুর সাথে যুদ্ধ দেখতেন, আবার গ্ল্যাডিয়েটরদের সাথে ফাইটগুলোও দেখতেন এখানে এসে। সো এইটাও খুব বড় একটা আর্কিটেকচার। আমরা রোমানদের কথা বলতে গেলেই এটাকে কখনো বাদ দিতে পারি না। দেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যদি দেখি, এটার নাম হচ্ছে কি প্যান্থিয়ন। প্যান্থিয়ন একটু, এটা হচ্ছে বাইরের থেকে আমরা দেখতে পাচ্ছি। আবার আরেকটা ছবি আমরা দেখব। সো রোমানদের একটা ব্যাপার ছিল যে তারা গ্রিকদেরকে ফলো করত। এখানে যদি দেখি যে কলামগুলা, এই কলামগুলো কিন্তু গ্রিকরা তৈরি করে দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ডরিক, আয়নিক, করিন্থিয়ান কলাম। সো সেই কলামগুলো আসলে ফলো করে তারা আরেকটা স্ট্রাকচার তৈরি করে, খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার, এটার নাম হচ্ছে প্যান্থিয়ন। এটা উপর থেকে যদি আমরা দেখি, সেটা প্যান্থিয়ন ঠিক ডোমের মতো একটা জিনিস, এবং ঠিক মাঝখানে একটা ফুটা করা, এইটাকে বলা হয় অকুলা। সো কেন করছে? সেটার ভিতরে লাইট ঢুকবে, লাইট ঢুকে ভিতরে সারফেসটাকে সুন্দর লাইটেড করবে, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জানি সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম। সো ওই যে মাঝখানে যে ফুটোটা, সেটা হচ্ছে গিয়ে সেই ফুটাটাও আসলে অলমোস্ট 30 ফিটের ফুটা।
সো সেই ফুটাতে লাইট ঢুকে ভিতরে এনভায়রনমেন্টটা খুব ইন্টারেস্টিং হয়, খুবই ইন্টারেস্টিং হয়। এটা আমরা যদি একটু ভিতর থেকে দেখি, দেখে মনে হচ্ছে যে একদম স্পট লাইট ফেলা হচ্ছে, এটা কিন্তু ন্যাচারাল লাইট, ন্যাচারাল লাইট এটার ভিতরে ঢুকছে এবং এই জায়গাটা সারফেসটা বিভিন্ন, কোনো একটা সকালবেলা একরকমের লাইট হয়, দুপুরে আরেকটু পরে এখন সূর্য ঘুরছে সেটার সাথে সাথে বিভিন্ন সারফেসে লাইট এটা, উইচ ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস, ভেরি ইন্টারেস্টিং আর্কিটেকচার। এবং আমরা একটু যদি বলি যে লুই আইকেনের কথা আমরা শুরুতে বলছিলাম, সংসদ ভবন, আমরা জানি যে পৃথিবীর শ্রেষ্ঠ 5টা আর্কিটেকচার যদি বলি মডার্ন আর্কিটেকচার, তার একটা হচ্ছে সংসদ ভবন। এবং সংসদ ভবনে যে গিয়েছেন একদম মাঝখানে যে রুমটা যেখানে আসলে সাংসদরা বসেন 300 জন, সেইটার ছাদ কিন্তু গ্লাসের, এবং সেটার কনসেপ্ট হচ্ছে গিয়ে এই প্যান্থিয়ন থেকে যে এই গ্লাসের লাইট আসলে এই জায়গার এনভায়রনমেন্টটা খুব সুন্দর হবে। এই যখন লুই আইকান এই রোমান আর্কিটেকচার দেখে আসেন, তারপর তার মাথায় আসে যখন আমি সংসদ ভবন ডিজাইন করব ওই ভিতরে জায়গাটাকে গ্লাস করব ঠিক মাঝখানে। কেন? সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু এটা একটা দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেখানে বসে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো সাইন হবে, সেখানে যাতে একটা মানুষের মাথা স্ট্যাটিক না হয়ে যায়, ন্যাচারাল লাইট আসলে মানুষ অনেক ফ্রি ফিল করবে এবং তার ডিসিশন নিতে সুবিধা হবে। ইজ ভেরি কনসেপচুয়াল, আমরা আর্কিটেকচারের কনসেপচুয়ালের কথা বলছি, সেই কনসেপচুয়াল ব্যাপারটা থেকেই এইখানে যেমন গ্লাস নাই, জাস্ট ভয়েড করা, ফুটা করা, ওইখানে ঠিক এরকম ফুটা করে গ্লাস দেওয়া হয়েছে ওই সংসদ ভবনের বিল্ডিংয়ের ক্ষেত্রে। এনিওয়ে, সো আমরা ক্লাসিক্যাল সিভিলাইজেশন দেখলাম, এরপরে চলে আসছে আমরা যখন ওই প্রথম স্লাইডেরগুলোতে ছিলাম আর্টের হিস্ট্রি এবং আর্কিটেকচারের হিস্ট্রি, সো সেখানে যেটা চলে আসছে যে তখন রেনেসা যুগ চলে আসছে, সো বা বাইজেন্টাইন সিভিলাইজেশন চলে আসছে। বাইজেন্টাইন সিভিলাইজেশনটা কি? যে রোমানদের কাছ থেকে যখন রোমানদের একজন রাজা সে খ্রিশ্চানিটি গ্রহণ করলো এবং খ্রিস্টান হয়ে গেল, তখন থেকেই কিন্তু এত পাওয়ারফুল রোমান সাম্রাজ্য আমরা জানি তারা যোদ্ধা, আস্তে আস্তে 2 ভাগ হয়ে গেল, একটা হচ্ছে কি রোমানদের মতো রোমানরা থাকলো, আর এক দল হচ্ছে কি খ্রিস্টান হয়ে গেল। সো সেই 2 ভাগ হয়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে গেল তারা। সো যখন খ্রিস্টান হয়ে যাচ্ছে তখন এক ধরনের আর্কিটেকচার তারা তৈরি করলো। সো সেই সময়ের আর্কিটেকচার আমরা দেখতে পাচ্ছি। সো ক্লাসিক্যাল সিভিলাইজেশন পরবর্তী সময় বাইজেন্টাইন সিভিলাইজেশন, এবং তখন হচ্ছে গিয়ে চার্চ কেন্দ্রিক আর্কিটেকচার আমরা দেখতে পাই। এর আগে আমরা দেখেছি টেম্পল, এর আগে আমরা দেখেছি স্টেডিয়াম, বিভিন্ন জিনিস। এখন আমরা দেখতে পাই চার্চ, এবং এই চার্চের ভিতরে আমরা দেখতে পাই যে আর্ট ওয়ার্কগুলো, এবং এখান থেকেই কিন্তু ফ্রেমিং আসে আর্টে, যে আসলে এর আগে কিন্তু আর্ট কখনোই ক্যানভাসে করা হতো না, সেটা দেয়ালে কেভ পেন্টিংয়ের কথা বলি বা স্কাল্পচারের কথা বলি। যখন আর্টের প্যাট্রোনাইজেশন শুরু হলো তখন কিন্তু আসলে এই চার্চের দেয়ালের গায়েই আসলে ছবি আঁকা শুরু করলো, এবং সেই দেয়ালটা কোনোটা চারকোনা, কোনোটা রেক্টেঙ্গেল, কোনোটা আর্চ শেপ, কোনোটা রাউন্ড শেপ, সেভাবে করে আসলে ছবি আঁকা শুরু হয়। সো এই চার্চের গায়ের ভিতরে আমরা যদি দেখি যে এই ছবিগুলো আঁকা শুরু হলো এবং সেটাকে মোর ডেকোরেটিভ করা শুরু হলো। এই ছবিগুলো হাইলি ডেকোরেটিভ, হাইলি কালারফুল ব্যাপারগুলো, তখন ওই যে চার্চ তৈরি হচ্ছে চার্চের গায়ে ছবি আঁকা এবং ডেকোরেশন করা শুরু হলো। আমরা ওই সময় বাইজেন্টাইনের সময় যে জেসাস ক্রাইস্ট এবং তার অনুসারীদেরকে ছবি আঁকা হচ্ছে, সেই ব্যাপারগুলো আমরা এই ছবির মধ্যে পাই। দেন এইটা হয়তো আমাদের অনেকেরই পরিচিত, এটা হচ্ছে হাজিয়া সোফিয়া। এইটা অরিজিনালি চার্চ ছিল বাইজেন্টাইন সিভিলাইজেশনের সময়, পরবর্তী সময় এটাকে মসজিদ হিসেবে তৈরি করা হয়। ওই যে আমরা 4টা মিনার দেখতে পাচ্ছি, এই মিনারগুলো ছিল না, ওইটা ছিল একটা চার্চ। এবং পরবর্তী সময়ে যখন ইসলামিক রেভলিউশন হলো, ক্রুসেড হলো, যখন টার্কিতে মুসলমানরা ক্ষমতা দখল করলো, তখন এই চারদিকের মিনারটা তৈরি করে এবং এটাকে মসজিদে রূপান্তর করে। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ভিতরটা যদি দেখি, এই ভিতরে আমরা ক্যালিওগ্রাফি দেখতে পাচ্ছি, আরবি ওয়ার্ড 2 পাশে, এবং ভিতরে কিন্তু আবার জেসাস এবং মেরির ছবি আছে। যেহেতু এটা চার্চ ছিল, সেটাকে তারা নষ্ট করেনি, ধ্বংস করেনি, ওটার উপরে জাস্ট বসিয়েছে। ভেরি ইন্টারেস্টিং আর্কিটেকচার, অনেক উঁচু, অনেক বড়, এবং পরবর্তীতে যেটা আমরা বললাম যে এখন এটা মসজিদ হিসেবে পরিচিত আমাদের কাছে, বাট এটা চার্চ ছিল এবং সেইভাবে তৈরি করা হতো বাইজেন্টাইন সিভিলাইজেশন।
এরপরে যেটা আমরা যদি দেখি যে আস্তে আস্তে কীভাবে চেঞ্জ হচ্ছে আর্কিটেকচার, এটাকে আমরা বলি যে পিসার হেলানো টাওয়ার, এবং এটাকে হচ্ছে রোমানাস্ক আর্কিটেকচার বলা হচ্ছে। রোমানদের পরবর্তীতে বাইজেন্টাইন আসছে, চার্চ তৈরি করছে, এবং সেখান থেকে রোমানাস্ক অর্থাৎ রোমানদের যারা আসলে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেনি তারা আবার আরেক ধরনের আর্কিটেকচার করছে, সেটারই একটা এক্সাম্পল আমরা দেখছি। দেন যারা খ্রিশ্চানিটি গ্রহণ করছে যখন তারা চার্চ তৈরি করছে, এইটাও খুব বিখ্যাত একটা চার্চ, এটা হচ্ছে গিয়ে নটরডেম চার্চ, আমরা হয়তো অনেকের নাম শুনেছি। এবং ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি যে এটা ফর্মটা কীরকম, দেখতে কীরকম, এইটা কিন্তু ক্রুসিফিকেশনের মতো, যে ক্রসের মতো, খ্রিস্টানদের যে ক্রসটা ইউজ করছে, বিল্ডিংটাও ঠিক সেরকম। উপর থেকে আমরা যদি দেখি যে ক্রুসিফাইড ফর্ম, যেটার প্ল্যান যদি আমরা দেখি, এটাকে বলা হয় প্ল্যানটাও কিন্তু সেই ক্রস। তার মানে এখানে ধর্মীয় ব্যাপারটা, যে আইকনের ব্যাপারটা, সেটাও কিন্তু আর্কিটেকচারে চলে আসছে, একদম ধর্মীয় ব্যাপার, ক্রুসিফিকেশন, এবং সেখানে সেটার ভিতরে প্ল্যান। এবং এটার আমরা যদি একটু ভিতরে ঢুকি, এই জায়গাগুলোটা কীরকম ছিল, ভিতরে হচ্ছে কি এরকম অনেক উঁচু, এগেইন অনেক উঁচু একটা জায়গা যেখানে কয়ার হয়, যেখানে চার্চে প্রার্থনা হয়, এবং ভিতরে আর্চ ফর্মগুলো আছে এবং সেখানে প্রার্থনা হচ্ছে। সো দিস ইজ অ্যানাদার নিউ কাইন্ড অফ আর্কিটেকচার, যেটা আসলে ক্রুসিফাইড ফর্মে তৈরি হচ্ছে। দেন রেনেসা টাইম যখন আসলো, আমরা যারা আর্ট পড়েছি আমরা জানি রেনেসা মানে হচ্ছে রিভাইভ অফ ক্লাসিক্যাল থিং, আবার ক্লাসিক্যালে ফেরত আসা। যে রেনেসা আমরা মোনালিসার কথা জানি, ভিঞ্চির কথা জানি, মাইকেল অ্যাঞ্জেলোর কথা জানি, যে এর আগে চার্চের ছবি আঁকতে 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 বিরক্ত হয়ে গেল যখন মানুষ, তখন রেনেসা যুগে আবার ক্লাসিক্যাল ছবিগুলোকে আঁকা শুরু হলো। ঠিক আর্কিটেকচারও আমরা যদি জানি, এতক্ষণ বলছিলাম যে গ্রিক এবং রোমানরা ছিল ক্লাসিক্যাল সিভিলাইজেশন। সো ওই গ্রিকদের কলাম, গ্রিকদের ফর্ম, সেগুলোকে নিয়েই যখন আবার আর্কিটেকচার তৈরি হচ্ছে, এইটাকে আমরা বলতেছি ক্লাসিক্যাল আর্কিটেকচার। যেটা রেনেসাও যেরকম যে ক্লাসিক্যাল আর্টে চলে আসা, এখানেও ঠিক ক্লাসিক্যাল গ্রিকদের ক্লাসিক্যাল ফর্মে আর্কিটেকচার নিয়ে আসা, সেইটাকে আমরা এই আর্কিটেকচারকে রিপ্রেজেন্ট করে। দেন এরপরে আর্ট হিস্ট্রি আমরা জানি, অনেকেই সবাই জানি, ডেফিনেটলি আপনারা সবাই জানেন। সো রেনেসার পরে বারোক, রোকোকো, এই ব্যাপারগুলো আসছে, এবং আর্কিটেকচারও ঠিক তাই, বারোক এবং রোকোকো আসছে। এবং বারোকের যে ব্যাপারটা, যে লিরিক্স, ডেকোরেশন, হেভি একটা ব্যাপার, আর্টেও যেমন আছে ঠিক সেম আর্কিটেকচারও কিন্তু সেম ব্যাপার। এখানে আমরা যদি এই বিল্ডিংটা দেখি, ডেকোরেটিভ, পাওয়ারফুল, স্ট্রং, এই ব্যাপারটা আমরা এই আর্কিটেকচারের মধ্যে দেখতে পাই। আবার পরবর্তীতে আমরা যখন রোকোকোতে যাই, রোকোকো আমরা ফ্রেঞ্চ রোকোকোর কথা জানি, যে রোকোকো মানে হচ্ছে কি সুপার ডেকোরেটিভ, এক্সপেন্সিভ আর্ট, এবং হচ্ছে কি ওই সময় যারা এলিট সোসাইটি ছিল তাদের জন্য ছবি আঁকা হতো। ঠিক আর্কিটেকচারও আমরা সেম জিনিস পাই। আমরা বিল্ডিংটা যদি দেখি বাইরে থেকে, এবং এটার ইন্টেরিয়রটা যদি দেখি, হাইলি ডেকোরেটিভ, হাইলি এক্সপেন্সিভ। সো এখানেও কিন্তু আর্ট এবং আর্কিটেকচারের মধ্যে কোনো পার্থক্য নাই। আর্টের যে ক্যারেক্টারিস্টিক্স, আর্কিটেকচারও সেই ক্যারেক্টারিস্টিক্স, এই ব্যাপারগুলো এই ছবিগুলোর মধ্যে আমরা দেখতে পাই। দেন এরপরে আমরা যদি দেখি যে আস্তে আস্তে কীভাবে আর্কিটেকচার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে স্পেনের একটা চার্চ, এবং এইখানে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ন্যাচারাল এলিমেন্টের সাথে একটা সম্পর্ক তৈরি করা যায় কিনা, অর্থাৎ ন্যাচারাল ফর্মের সাথে মিল রেখে এই ফর্মগুলোকে তৈরি করা, এই ব্যাপারটা আমরা আর্কিটেকচারের মধ্যে দেখতে পাই। এটা স্পেনের একটা আর্কিটেকচার, যখন ক্লাসিক্যাল পিরিয়ড থেকে চেঞ্জ হয়ে ন্যাচারাল এলিমেন্টকে আর্কিটেকচারে আনা যায় কিনা, কারণ তারাও বোরিং হয়ে গেল একটা সময়, যে খুব এরকম ফর্ম থেকে বের হয়ে যে ন্যাচারাল এলিমেন্ট আনা যায় কিনা আর্কিটেকচারে, সেখান থেকে এই কাজগুলো করার চেষ্টা করা হয়। দেন আমরা এই যে এখন যেগুলো দেখছি, এগুলো কিন্তু ছোট ছোট ডেভেলপমেন্ট আর্কিটেকচারে, এবং আর্টও অ্যাজ ওয়েল অ্যাজ আর্টের ক্ষেত্রেও কিন্তু একটা সিগনিফিকেন্স তৈরি করে। এরপর হচ্ছে গিয়ে বজ আর্ট বলা হয়, এটা হচ্ছে গিয়ে আর্টের ক্ষেত্রেও কিন্তু আছে, যে ভেরি হেভি একটা ব্যাপার এবং ভেরি মাচ সিমেট্রিক্যাল, দুই পাশ একদম সমান, একই রকম দেখতে। আমরা যদি মাঝখান দিয়ে এটাকে ভাগ করে ফেলি, লেফট এবং রাইট একই রকম দেখতে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, যে একই রকম সিমেট্রিক্যাল বিল্ডিং হবে,
লো বিল্ডিং হবে যেটা, এবং জিওমেট্রিক বিল্ডিং হবে। এর আগেরটা কিন্তু মোর ন্যাচারাল ফর্মের, কিন্তু এটা জিওমেট্রিক্যাল। এটা বজ আর্টের ক্ষেত্রে আমরা দেখি, বজ আর্ট আর একটা রেভলিউশন। দেন আর্ট নোভো, এইখানেও আমরা যেটা দেখি যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে আমরা মডার্নিজমের দিকে যাচ্ছি। এইখানে যখন আসছে তখন হচ্ছে গিয়ে যে পাস্টের সাথে টেকনোলজি, পাস্ট একটা যে ডেকোরেটিভ একটা ব্যাপার ছিল যেটা আমরা বারোক রোকোকোতে পাই, এবং সেটার সাথে সাথে আবার টেকনোলজি, উঁচু বিল্ডিং তৈরি করার মানুষ টেকনোলজি শিখছে, এরকম একটা টাইমে যে আর্কিটেকচার হচ্ছে সেই রকম একটা আর্কিটেকচার আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা যদি মুভ করি, সেইটারই কন্টিনিউশন আসলে আমাদের তাজমহল, যে ওই কন্টিনিউশন থেকেই আসলে আমাদের সাবকন্টিনেন্টে যদি দেখি এই ব্যাপারটা, সেই আর্কিটেকচারটা আমরা দেখতে পাই। সেখানে আমরা রাশিয়াতেও সেই ব্যাপারগুলোকে দেখতে পাই, একই বিভিন্ন জায়গায় যে একই রকম হচ্ছে। দেন আমরা এই যে এক একটা স্লাইড দেখছি, সেখানেও কিন্তু প্রথম দিকে আমরা কয়েক হাজার বছর জাম্প করছি, তারপরে হয়তো 100-200 বছর জাম্প করছি, এখন আবার 10-15 বছর করে জাম্প করছি আস্তে আস্তে। সো একটা সময় আসলো যখন মানুষের স্টিলের ব্যবহার শিখছে আর্কিটেকচারে। সো ভেরি ইম্পর্টেন্ট আর্কিটেকচার, আমরা সবাই চিনি আইফেল টাওয়ার। সো এখানে এক্সটেন্সিভলি স্টিলের ব্যবহার শুরু হলো। এর আগে এইভাবে স্টিলের ব্যবহার ছিল না। সো যখন স্টিলের ব্যবহার শুরু হলো তখন অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা সম্ভব হলো, যেটা আগে সম্ভব ছিল না। সো এটা একটা বড় স্টেপ আর্কিটেকচারের ক্ষেত্রে, যে স্টিলের ইউজ আর্কিটেকচারের ভিতরে চলে আসছে। দেন আবার আমরা জাম্প করলাম, আমরা জাম্প করে আসলাম হচ্ছে কি মডার্নিজম। মডার্নিজম ওয়ার্ডটা আমাদের খুবই পরিচিত, এবং এই মডার্নিজম তার মানে টাইমটা হচ্ছে কি আমরা ধরে নেই 1900 সাল থেকে অ্যান্ড অনওয়ার্ডস, এখনও এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো মডার্নিজমের ব্যাপারটা কি ছিল, যে এত জিনিস এতক্ষণ আমরা যা দেখে আসলাম হাইলি ডেকোরেটিভ, বিভিন্ন পারপাসে অর্নামেন্টাল, এই ব্যাপার থেকে বের হয়ে আসতে হবে, একদম সিম্পলিফাইড বিল্ডিং তৈরি করতে হবে, একদম সিম্পল হোয়াইট কালার উইথ টেকনোলজি, গ্লাস স্টিল ইউজ করে, নো ডেকোরেশন। ওই সময় একটা জিনিস বলা হলো যে ডেকোরেশন ইজ এ ক্রাইম। আর্কিটেকচার একটা ওয়ার্ড আছে, ডেকোরেশন ইজ এ ক্রাইম, যে এখানে আমি ডেকোরেশন কেন করব? ডেকোরেশন করাটা তো ঠিক না, কারণ ডেকোরেশন করে আমি একটা জিনিসকে সাজাচ্ছি, সেটা হচ্ছে সেটা যে যেরকম দেখতে সেটাই পিওর জিনিস, সেটাই কি ভালো হয় কি না, দেখা যায় কি না। সো এই যে ব্যাপারটা, যে মডার্নিজমের ক্ষেত্রে, মডার্নিজমের মধ্যে আবার অনেক রকমের ছোট ছোট ভাগ আছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাইল, সেখানে বলা হলো যে আমি স্পেসিফিক্যালি কোনো এরিয়ার জন্য বিল্ডিং তৈরি করব না, আমি যে একটা বিল্ডিং তৈরি করব এটা প্রোটোটাইপ যে কোনো জায়গায় হতে পারে, সেটাও একটা ব্যাপার আর্কিটেকচারে চলে আসলো। সো অনেক ছোট ছোট ভাগ আছে, আমরা একটা দুটো স্লাইড করে যদি দেখে যাই। সো মডার্নিজম আসলো, এখানে আমরা যদি দেখি যে মডার্নিজম খুব ভালো, সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা একটা রেসিডেন্স। কর্বুশিয়ার নামে একজন আর্কিটেক্ট আছেন, ফ্রেঞ্চ আর্কিটেক্ট লি কর্বুশিয়ার, ওনার একটা রেসিডেন্স ভিলা স্যাভয় বলা হয়। সো আগের রেসিডেন্সগুলো অনেক বেশি ডেকোরেটিভ ছিল। এখানে দেখা গেল যে চিকন চিকন কলাম, যেটাকে আমরা পিলার বলি, কলাম, এবং দোতলা বাসা, নিচতলাটা খালি, এবং উইন্ডোগুলোও যদি দেখি যে কোনো ডেকোরেশন নাই। ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং আমাদের। এবং আমরা এই বাসাটা যেটা দেখছি, এই বাসাটার বয়স 100 বছর। সো আমরা যদি আমাদের দেশের সাথে কল্পনা করি 100 বছর আগে কীরকম আর্কিটেকচার ছিল, বা এখানে ইউরোপে কী তৈরি হচ্ছে, 100 বছর আগে আমাদের এখানে কার্জন হল তৈরি করা হচ্ছে, মোর ডেকোরেটিভ, এখানে মোর সিম্পলিফাইড ফর্মে আর্কিটেকচার হচ্ছে ইউরোপে। এবং আরেকটা ইম্পর্টেন্ট মডার্নিজমের ক্ষেত্রে, এর নাম হচ্ছে কি বাহাউস। হয়তো অনেকেই এই নামটা জানেন, খুব ইম্পর্টেন্ট একটা স্কুল। এই স্কুলটা হচ্ছে গিয়ে আর্ট অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড ক্রাফট, এই সবগুলোর একটা স্কুল, সব কিছু মিলে, যে মানে এই একটা স্কুলেই আর্ট, ক্রাফট, ফার্নিচার তৈরি করা, ফ্যাশন ডিজাইনিং, ফিল্ম মেকিং, সব কিছু। এবং পৃথিবীর বিখ্যাত আর্কিটেক্ট, ফিল্ম মেকাররা, আর্টিস্টরা এখানে আসতেন, তারা পড়াতেন এই স্কুলে। এই কারণে এটাকে বাহাউস মুভমেন্ট বলা হয়, যে মডার্ন টাইমে বাহাউস মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে অনেক কিছু তৈরি করা সম্ভব হয়েছে আমাদের আর্টে, আর্কিটেকচারে অ্যান্ড আদার ডিসিপ্লিনেও। সো দ্যাটস ওয়াই ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থটস, ভেরি ইম্পর্টেন্ট স্কুল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আর্কিটেকচার অ্যাজ ওয়েল। এটা জার্মানিতে।
সো আমরা এই যা যা দেখছি একদম প্রথম হোয়াইট কালারের বিল্ডিং থেকে সবই কিন্তু মডার্নিজমের আন্ডারে। এখানে যদি দেখি এটাকে বলা হয় ব্রুটাল আর্কিটেকচার। ব্রুটাল কংক্রিট যেরকম সেরকমই আমি রেখে দিব, এখানে আমি প্লাস্টারিং করব না, কালার দিব না। যদি বডিগুলো যদি দেখি এটাকে বলা হয় ব্রুটাল, যে যেরকম এটাও কিন্তু মডার্নিজমের একটা পার্ট, মডার্ন আর্কিটেকচারের একটা অংশ। সো দিস ইজ কল্ড ব্রুটাল আর্কিটেকচার, যেরকম জিনিস সেরকমই থাকবে। এখানে আমরা যদি দেখি এটা খুব যা যা দেখছি আমরা খুব মাস্টারপিস বলা হয় আর্কিটেকচারে। এগুলো আজ থেকে 100 বছর আগে ফলিং ওয়াটার এই বিল্ডিংটার নাম, যে নেচারের সাথে আর্কিটেকচার কীভাবে মিলানো যায় এবং নেচারকে আমি ভেঙে ফেলবো না, কেটে ফেলবো না, আমি সেটার সাথে শুধু ছোট ছোট জিনিস অ্যাড করব। সো ফ্র্যাঙ্ক লয়েড রাইট নামে একজন বিখ্যাত আর্কিটেক্ট আছে, তার ডিজাইন করা একটা রেসিডেন্স, এটাও হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ আর্কিটেকচারের মধ্যে পড়ে। দেন যখন আমার কংক্রিটটা নিয়ে যেমন খুশি তেমন কাজ করতে পারছি সেইটার এক্সাম্পল, এগুলো কিন্তু সেই মডার্নিজম। এটাও নটরডেম চার্চ, নটরডেম ডি হার্ট বলা হয় পরবর্তী সময়ে। সো এইটাও কর্বুশিয়ার একটা বিল্ডিং, এগেইন প্লাস্টার দিয়ে যে কাজ করা এবং কংক্রিট দিয়ে যে কাজ করা, সেই ব্যাপারটা কিভাবে করা যায় সেটা বড় এক্সারসাইজ করছে। এবং এই সবই আমরা যা যা দেখাচ্ছি আগেইন 100 থেকে 80, 90, 70, 80 বছর পুরনো আমরা আর্কিটেকচার দেখছি। এবং পরবর্তী ধাপ যেটা আসলো আমরা যদি দেখি যে একদম সিম্পল দুটো প্লেট, এবং এটা একটা রেসিডেন্স, নেচারের সাথে পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, হোয়াইট কালারের দুটো লাইন এবং সেটার ভিতরে ছোট্ট একটা অংশ টয়লেট দিয়ে বন্ধ করা হচ্ছে, আর বাকিটা পুরোটাই ওপেন গ্লাস দিয়ে, এবং নেচারটা দেখে মনে হচ্ছে যে এই পাশ থেকে পাশ চলে যাচ্ছে। সো এই যে ব্যাপারটা যে অর্নামেন্টেশন আমরা করব না, ভেরি সিম্পলিফাইড ফর্মে আর্কিটেকচার করব, যেটা মডার্নিজমের মেইন মোটো ছিল, মেইন ইস্যু ছিল, সেই রকম এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরেকটা ট্রেন্ড আসলো, সেটা হচ্ছে কি বলা হয় মেশিন অ্যাস্থেটিক্স, মেশিন আর্কিটেকচার। এখানে যদি দেখে মনে হচ্ছে যে এখানেও খুব ট্রু একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করা, যেখানে যে রড, যেখানে যে স্টিল, যেখানে যে নাট বল্টু যা আছে সেভাবেই রাখবো, আমি কোনো কিছু ঢাকবো না। এবং এইটাও এক ধরনের অ্যাস্থেটিক্স তৈরি করে, এটাকে বলা হয় মেশিন অ্যাস্থেটিক্স। এটা হচ্ছে পম্পিডু সেন্টার, এটা ফ্রান্সে, এবং এইটাও একটা ট্রেন্ড তৈরি হলো আর্কিটেকচারের ক্ষেত্রে। এবং সবগুলো কিন্তু মডার্ন ট্রেন্ডের কথা আমরা বলতেছি, মডার্নিজম অনেক কিছু দেয় আমাদেরকে। সো এইটার আরেকটা ব্যাপার যে এইখানে স্টিল স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে, যেইটা যেরকম কোনো কিছু আমি ঢাকবো না। এইটার ভিতরে যে এক ধরনের অ্যাস্থেটিক্স আছে সেইটা সম্পর্কে মানুষকে ধারণা দিল এই বিল্ডিংগুলো। দেন আর একটা যদি বলি, এটা হচ্ছে কি মেটাবলিক আর্কিটেকচার, এগেইন মডার্নিজম। এখানে হচ্ছে কি প্লে করছে এবং এখানে টেকনোলজিকে ব্যবহার করছে, যে এরকম ঝুলে আছে, বের হয়ে আছে, ক্যান্টিলিভার্ড হয়ে আছে, সেটা থাকা সম্ভব কিনা, এত ভারী জিনিস, সেইটা এক ধরনের প্র্যাকটিস হচ্ছে। এই কংক্রিটের মধ্যে দিয়ে স্টিল ভিতরে ঢুকায় দিয়ে এটার ভিতরে এক ধরনের প্লেফুল স্পেস তৈরি করা হচ্ছে, মেটাবলিক ফর্ম তৈরি করা হচ্ছে, এইটাকে আমরা বলি মেটাবলিক আর্কিটেকচার। এগেইন দিস ইজ মডার্ন আর্কিটেকচারের একটা পার্ট। দেন বিভিন্ন রকমের এটাও হয়তো আমরা অনেকেই চিনি, সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়াতে। সো এখানে হচ্ছে কি টেকনোলজির যে অ্যাডভান্সমেন্টটা বোঝানো হচ্ছে, যে কিভাবে এই ফর্মগুলো তৈরি করা, যে ওখানে যে নৌকাগুলো পাল তুলে যাচ্ছিল সেইখান থেকেই কিন্তু ইন্সপায়ার্ড হয়ে এইরকম অপেরা হাউস তৈরি করেছে। এটা অনেক বড় স্কেলের একটা আর্কিটেকচার। এই প্রত্যেকটাই হচ্ছে কি মডার্ন আর্কিটেকচারের একদম আইকনিক ব্যাপার, যেগুলো আসলে আমাদের জানতেই হবে যে এগুলো আসলে কি, কেন, কোন কনটেক্সটে, কোন টাইমে তৈরি করা। দেন আমাদের সংসদ ভবন, এটা আমরা সবাই চিনি, কংক্রিট দিয়ে তৈরি করা। এবং আমরা সংসদ ভবন নিয়ে পরের পার্টে কথা বলবো, আমরা যখন বাংলাদেশ আর্কিটেকচার নিয়ে কথা বলবো, আমরা এখান থেকে যাই, বাট কখনোই বাদ দেওয়া যাবে না। সো ওই স্লাইডে এটা আসতেই হবে। দেন মডার্নিজমের পরবর্তী ধাপে আসলো পোস্ট মডার্ন আর্কিটেকচার। পোস্ট মডার্ন ওয়ার্ডটা আমরা সবাই জানি, মডার্ন পোস্ট। সো পোস্ট মডার্ন আর্কিটেকচার দেখা গেল যে মডার্নিজমে বলছিল যে কোনো রকমের ডেকোরেশন করা যাবে না, কোনো রকমের এক্সাজারেট কোনো কিছু করা যাবে না, কিন্তু পোস্ট মডার্ন বললো যে কোনো কিছু করা যাবে। আবারও দেখা যায় যে এখানে মোর ডেকোরেটিভ এলিমেন্ট চলে আসলো। পোস্ট মডার্ন বললো যে
যার যেরকম পছন্দের মতো করতে পারবে, এখানে আমি কোনো নিয়ম বেঁধে দিতে পারবো না। আর্টের ক্ষেত্রেও তাই, আর্কিটেকচারের ক্ষেত্রেও তাই। সো সেই ক্ষেত্রে আমরা আবারও ডেকোরেটিভ পুরনো জিনিস থেকে রেফারেন্স নিয়ে করা। মডার্নিজম কিন্তু কোনো পুরনো জিনিসের রেফারেন্স নেয় না, সে টেকনোলজি নির্ভর। কিন্তু পোস্ট মডার্ন আবার দেখা গেল যে পুরনো জিনিসকে সে রেফারেন্স হিসেবে নিচ্ছে, ডেকোরেটিভ জিনিসকে নিয়ে এসেছে, বা ইনকা সভ্যতার কোনো জিনিস সে মডার্ন ওয়েতে আনছে, কিন্তু সে সেখান থেকে ইন্সপায়ার্ড হচ্ছে। এই ব্যাপারটা আমরা পোস্ট মডার্নিজমের মধ্যে পাই। আবার পোস্ট মডার্নিজমের অনেক উইং, এখনও কিন্তু পোস্ট মডার্নিজমের প্র্যাকটিসটা হচ্ছে বিভিন্ন রকমের। আমরা যে এই যে এখন যে যুগে বাস করি, আমরা বলি যে ডিজিটাল যুগ, সেইটাও হচ্ছে কিন্তু পোস্ট মডার্নিজমের একটা অংশ। আমরা শেষ দিকে চলে এসেছি। সো পোস্ট মডার্নিজমের আর 4-5টা স্লাইড হয়তো আছে। সো পোস্ট মডার্নিজমেও আবার একটা হচ্ছে কি পুরনো জিনিসকে আমরা এনহ্যান্স করছি, আবার ভার্নাকুলার জিনিসকেও এনহ্যান্স করছি। ভার্নাকুলার জিনিসটাকে একদমই হচ্ছে গিয়ে রুরাল, দেশীয়, যে যার দেশে যে জিনিসগুলা, সেই মডার্নিজম কিন্তু সেটা ছিল না। একদম রুরাল এলিমেন্ট, রুরাল ম্যাটেরিয়াল, সেই জিনিসগুলো দিয়ে এক ধরনের আর্কিটেকচারে সেটার মডার্ন ওয়েতে চিন্তা করা, সেইটার আমরা এক্সাম্পলগুলো দেখছি, উইচ ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। যে একদম আগে আমরা চিন্তা করতাম যে গ্রামের ব্যাপারটার মধ্যে আবার আর্কিটেকচার কোথায়, কিন্তু ওইটার ভিতরেও যে এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, সেইগুলোকে এই পোস্ট মডার্ন আর্কিটেকচারে, এই আর্কিটেকচারগুলোর মধ্যে আমরা সেই জিনিসগুলোকে রিপ্রেজেন্টেশন দেখতে পাই, উইচ ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। এটাও একটা উইং পোস্ট মডার্ন আর্কিটেকচারের ভিতরে। আর একটা ব্যাপার, এগুলো সবই পোস্ট মডার্ন, যে ভেরি কাম অ্যান্ড কোয়াইট ব্যাপার, এটাকে বলা হয় ফেনোমেনোলজিস্ট আর্কিটেকচার। যে এটাতে এসে আমার কাছে মনে হবে যে আমি খুব নস্টালজিক হয়ে যাই, আমি হয়তো পুরনো কোনো কিছু মনে পড়ে যাচ্ছে। এইটাও একটা স্টাইল আর্কিটেকচারের, ফেনোমেনোলজিস্ট। এখানে আমি পানির শব্দ শুনবো, এখানে আমি ওয়ালের টেক্সচারের ফিল করব, এখানে আমি হয়তো কোনো গন্ধ শুকবো। এই যে ব্যাপারটা ভেরি কাম অ্যান্ড কোয়াইট, এই ব্যাপারটাও আর্কিটেকচার একটা স্টাইল, যেটা আমরা বলছি ফেনোমেনোলজিস্ট আর্কিটেকচার। দেন নেক্সট হচ্ছে গিয়ে ডিকনস্ট্রাকশন। এটাও পোস্ট মডার্নের আর একটা স্টাইল, ডিকনস্ট্রাকশন, ভেঙে ফেলা, এবং এটার কোনো নিয়ম নীতি আমি মানব না। এটা আসলে এক ধরনের ফিলোসফি, যেটা আসলে লিঙ্গুইস্টিক্স থেকে এসেছে, সেখান থেকে আর্কিটেকচারের ভিতরে একটা নতুন স্টাইল। এইগুলা খুব ডিটেলে বলতে গেলে হয়তো অনেক সময় লাগবে, আমরা জাস্ট ইন্ট্রোডাকশন করে যাচ্ছি যে ডিকনস্ট্রাকশন আর্কিটেকচার, উইচ ইজ ভেরি মাচ কাইন্ড অফ ভেঙে যাচ্ছে, এক ধরনের ডাইনামিক ফর্ম তৈরি করতেছে। এগুলো আমরা যেই সময়ের কথা বলছি, এগুলো হচ্ছে গিয়ে 1990s থেকে 2000, সেই সময়ের কথা। আমরা আর 20 বছর বাকি আছে, কয়েকটা স্লাইডে শেষ হয়ে যাবে। সো 2000 সালের 90 সাল থেকে 2000 সাল বা 2010 সাল পর্যন্ত যে স্টাইলগুলো ডিকনস্ট্রাকশন আর্কিটেকচার, সেগুলো আমরা দেখলাম। এবং সেখানে আবার সিম্বলিক কিছু ব্যাপার আছে। এখানে একটা সিঙ্গাপুরের একটা মেরিন ড্রাইভ হোটেল, এটা আবার কোথা থেকে আসছে আমরা যদি দেখি, ইট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দিস ওয়ান, স্টোনহেঞ্জ। একদম প্রথমে আমরা যেটা দেখেছিলাম প্রি হিস্টোরিক টাইমে, সেখান থেকে ফলো করে এক ধরনের আর্কিটেকচার, বাট টেকনোলজিক্যালি ভেরি স্ট্রং আর্কিটেকচার তৈরি করা হচ্ছে। দেন এরপরে আমরা ডিজিটাল যুগে চলে আসি, একদম কন্টেম্পোরারি আর্কিটেকচার বলা হয় এটাকে। এখানে ফ্লুইড ফর্ম, টেকনোলজির এক্সটেন্সিভ ইউজ, এই ব্যাপারগুলো এখন আর্কিটেকচারের সবচেয়ে এখন হচ্ছে কি ট্রেন্ডি। এটাকে বলা হয় ডিজিটাল আর্কিটেকচার, এটাকে বলা হয় প্যারামেট্রিক আর্কিটেকচার। এখন যেই সময়টা যাচ্ছে, আমরা লাস্ট 10-15 বছর, এবং সেখানে আর্কিটেকচারগুলো ফর্মগুলো যদি দেখি, টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং যেটা হয়তো আজ থেকে 30 বছর আগে চিন্তা করাই সম্ভব ছিল না। এবং এটা আমরা কম্পিউটার থেকে হেল্প নিয়ে কিভাবে এই ফর্মটাকে তৈরি করা যায়, বিভিন্ন কোডিং, আমরা কম্পিউটার যারা ইউজ করি, কোডিং ইউজ করে এই ফর্মটা অপটিমাইজ সলিউশন দেওয়া, বিভিন্ন জিনিসের মাধ্যমে আসলে এই টাইপের আর্কিটেকচার তৈরি হচ্ছে এখন, যেটাকে আমরা কন্টেম্পোরারি আর্কিটেকচার বলি, যেটা মডার্নিজমের এবং পোস্ট মডার্নিজমের পরবর্তী ধাপ। এবং এখনকার আর্কিটেকচার ইজ ভেরি কমপ্লেক্স। এই প্রত্যেকটা যদি আমরা দেখি যে আস্তে আস্তে কীভাবে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো কোনোটা কম্পিউটার জেনারেটেড, যখন মানুষ তৈরি করছে অদ্ভুত কিছু ফর্ম, যেটা আসলে
যেটা আমরা বলছিলাম যে 30 বছর আগে হয়তো তৈরি করা সম্ভব ছিল না, বাট এখন টেকনোলজি আসার পরে আমরা এরকম আর্কিটেকচার তৈরি করতে পারছি, যেটা আবারও এগুলো কিন্তু নেচার থেকে আসা। নেচারের ভিতরে যে টেক্সচার, নেচারের ভিতরে যেই প্যাটার্ন পাই, সেগুলোকেই কিন্তু আর্কিটেকচারে নিয়ে আসছে থ্রু কম্পিউটারাইজেশন। এটা যে আমি যেমন খুশি তেমন তৈরি করলাম সেটা আসলে না, কিন্তু কেন নেচারকে নেওয়া হচ্ছে? কারণ নেচার হচ্ছে গিয়ে সব কিছুকে অপটিমাইজ করে, নেচারে কোনো বাড়তি কোনো কিছু নাই। সো নেচারের টেক্সচার, নেচারের প্যাটার্ন, নেচারের ফর্ম, এভরিথিং ইজ ভেরি মাচ অপটিমাইজ। সেখান থেকেই আসলে এই আর্কিটেকচারগুলো তৈরি হয়, যেটাকে আমরা বলছি ডিজিটাল আর্কিটেকচার বা কন্টেম্পোরারি আর্কিটেকচার বা প্যারামেট্রিক আর্কিটেকচার, উইচ ইজ টোটালি ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। যেটা হয়তো আমাদের দেশে এখনও সেভাবে আমরা শুরু করতে পারিনি। একাডেমিক লাইনে আমরা সেই প্র্যাকটিসগুলো করি, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা টেকনোলজির কারণে আমরা আসলে এই আর্কিটেকচারগুলো এখনও আমাদের দেশে আমরা আনতে পারিনি। এগুলো সবই ডিজিটাল আর্কিটেকচারের এক্সাম্পল, ভেরি মাচ স্কাল্পচারাল, ভেরি কমপ্লেক্স অ্যাজ ওয়েল। জাস্ট লাস্ট স্লাইড আমরা দেখছি যে আগেকার দিনে যেভাবে আসলে আমরা ড্রয়িং করতাম হাতে, এগুলো হচ্ছে কি ড্রয়িং শিট। আমরাও আমি যখন আন্ডারগ্রেড লেভেলের স্টুডেন্ট ছিলাম, আজ থেকে 20-22 বছর আগের কথা বলছি, তখন আমরা হাতে কাজ করতাম, এবং তখন জাস্ট কম্পিউটার আসলো। এখন আমরা সবাই কম্পিউটারে কাজ করি, জাস্ট একটা দেখানোর জন্য যে হাতে কীভাবে জিনিসগুলো করা হতো। এবং পরবর্তী সময়ে এখানে আমরা যদি দেখি যে এখন কম্পিউটার আসার কারণে অনেক কিছুই, এটা কি চলবে? এটা ছোট্ট ক্লিপ ছিল, তাহলে ভিডিও ওপেন করতে হবে। এইটা জাস্ট 30 সেকেন্ড চালান, তারপরে আমরা এইটা শেষ করে দিই। এটা 5-6 সাউন্ড। সো এখন কম্পিউটার হেল্পের মাধ্যমে আগে যেটা হাতে ছিল সেটা এখন আমরা কম্পিউটার জেনারেটেড ফর্মগুলোকে তৈরি করতে পারি। এবং এইগুলো হচ্ছে যে আমাদেরকে যখন বিভিন্ন ডাটা দেওয়া হচ্ছে, আমরা যখন কোডিং করি, সেখান থেকে আসলে ফর্মগুলোকে জেনারেট করি, এবং জেনারেট করে আসলে কোনটা অপটিমাইজ, কোনটা বেটার, কোনটা বেস্ট, কোনটা হলে আসলে ভালো হয়, সেই ব্যাপারগুলা আর্কিটেকচারে নিয়ে আসা সম্ভব। দেখে হয়তো একটু কমিক মনে হবে, কিন্তু এটা তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ, অনেক পরিশ্রম, অনেক সময় লাগে এইগুলোকে এই পর্যায়ে নিয়ে আসতে। ওকে, আমার মনে হয় আমরা শেষ করতে পারি, এটা অনেক বড়, 5-6 মিনিট। ওকে, থ্যাংক ইউ। একদম 1 ঘন্টায় শেষ করেছি। মডার্ন আর্কিটেকচার দেখলাম, ওয়ার্ল্ড ওয়াইড আর্কিটেকচার দেখলাম, সেটা থেকে একটা বড় পার্থক্য আছে আমাদের এই শুধুমাত্র টপোগ্রাফি এবং ক্লাইমেটের কারণে। সো এই যে ব্যাপারগুলো, সেইটা যদি আমরা একটু ভালো মতো বুঝি, তাহলে আমাদের আর্কিটেকচারটা বোঝা অনেক সহজ হয়। সো কি পাচ্ছি আমরা? একটা পাচ্ছি হচ্ছে কি অনেক নদী এঁকে বেঁকে যাচ্ছে, এবং সেটার সাথে বিভিন্ন রকমের ল্যান্ড তৈরি হচ্ছে। আবার সেটার ভাইস ভার্সাও পাই কিন্তু আমরা, সেটা হচ্ছে কি রোডগুলো বেঁকে বেঁকে যাচ্ছে। সো এই দুটো জিনিসই আমরা আমাদের টপোগ্রাফির ভিতরে পাই। একটা হচ্ছে নদী বেঁকে যাচ্ছে, আর একটা হচ্ছে কি রাস্তা বেঁকে যাচ্ছে, এবং সেটার কারণে যে স্পেসগুলো তৈরি হচ্ছে, এবং সেখান থেকে আসলে আর্কিটেকচার তৈরি হচ্ছে। এবং এটার এক্সাম্পল আমরা যদি দেখি যে আসলে এইরকম লিনিয়ার ডেভেলপমেন্টটা কেন? লিনিয়ার ডেভেলপমেন্ট আসলে নদীর কারণে, লিনিয়ার ডেভেলপমেন্ট আসলে পানির কারণে। যে এরকম, এটা হচ্ছে একটা পানাম নগরের ছবি, যারা আমরা সবাই গিয়েছি, যে চিকন রাস্তার দুই পাশে পুরনো বাড়ি দেখতে পাই। কেন এরকম? কারণটা হচ্ছে কি এইটাই, যে আসলে দুই পাশে পানি, যার কারণে এরকম করে ডেভেলপমেন্টটা হয়েছে। সো এই যে ব্যাপারটা আমরা বারবার বলছি, নদীর কথা, অনেক বড় নদী, অনেক সংখ্যায় নদী, এবং সেটার সাথে সাথে নদী থাকার কারণে আরও অনেক কিছু হচ্ছে। নদী ভাঙন হচ্ছে, ডেফিনেটলি একটা জায়গায় নদী তৈরি হয়, নতুন করে পানি যায়, আর একটা জায়গায় চর পড়ে। সো ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ার কান্ট্রি। এবং এইটাকে আমরা যদি দেখি যে কোথাও রাস্তা ভেঙে যাচ্ছে, পাড় ভেঙে যাচ্ছে, কোথাও আবার চর পড়তেছে।
সো এই যে একটা ব্যাপার, এটার কারণে আমাদেরকে এই ইন্টারেস্টিং একটা টার্ম আমরা ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে লিভিং ল্যান্ডস্কেপ। আমাদের দেশের ল্যান্ডস্কেপ কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, পৃথিবীর কোনো দেশে কিন্তু এরকম চেঞ্জ হয় না। আমাদের দেশে কোনো জায়গায় মোটা হয়ে যাচ্ছে নদী, কোনো জায়গায় চর পড়ে শুরু হয়ে যাচ্ছে। সো কন্টিনিউয়াসলি চেঞ্জিং ল্যান্ডস্কেপ একটা ব্যাপার আমাদের দেশে আছে, এবং সেটার প্রভাব আসলে ডেফিনেটলি আর্কিটেকচারে পড়ে। সো চর পড়ছে, সেখানে মানুষজন বাস করতেছে, এই যে ব্যাপারগুলো, সেটা আসলে আর্কিটেকচারে বড় প্রভাব। এবং এই যে নদী, তার ভিতরে এক ধরনের আইডেন্টিটি ব্যাপার চলে আসছে, তার ভিতরে একদম ফিলোসফি চলে আসে, সেটা একদম ছোটোবেলা থেকেই, যে নদীর পাড়ে আমি থাকতেছি সেটার সাথে, এবং নদী থাকার সাথে সাথেই আসলে ধান, ডেফিনেটলি এটার সাথে সাথে কৃষি প্রধান দেশ। কেন কৃষি প্রধান দেশ? নদীর কারণে, এত নদী, পলিমাটি, এবং সেটার কারণে কৃষি প্রধান দেশ। এবং কেন আমরা এই জিনিসগুলো বলছি, যে আমাদের যে আর্কিটেকচারের শুরু, সেটা আসলে এইখান থেকেই, যে আমরা যে ধান তৈরি করছি, ধানের যে বাই প্রোডাক্ট, সেই বাই প্রোডাক্ট থেকেই আসলে আর্কিটেকচার শুরু। একটা হচ্ছে ক্লাইমেটিক ব্যাপারটা, যে নদী, বন্যা হচ্ছে, পানি বেড়ে যাচ্ছে। সো এই আর্কিটেকচারটা কেমন, আমরা কয়েকটা স্লাইড দেখলে বুঝতে পারবো যে আসলে আমরা কি বলতে যাচ্ছি। এখানে যদি দেখি যে চাল মাথায় নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, তার মানে রাতের মধ্যে পানি জমে যাচ্ছে, আমাকে এখন ঘরটা সরাই ফেলতে হবে। সো আমার বিল্ডিংগুলোই এরকম, যে আমি যাতে এক রাতের ভিতরেই আমার ঘরটাকে সরাই আরও 100 ফিট দূরে সরাই নিতে পারি। আমাদের ক্লাইমেটই এরকম। সো আমাদের আর্কিটেকচারই এরকম, শুরুর আর্কিটেকচারটাই এরকম। একটা হচ্ছে কি এলিমেন্ট, সেটা এলিমেন্টটা হচ্ছে কি ধানের বাই প্রোডাক্ট থেকে, আর একটা হচ্ছে কি শিফটিং আর্কিটেকচার বলা হয়। সো এখানে আমরা যদি দেখি, এটাকে আমরা বলি প্যাভিলিয়ন টাইপ স্ট্রাকচার। প্যাভিলিয়ন, আমরা প্যাভিলিয়ন ওয়ার্ডটা জানি, যে প্যাভিলিয়ন মানে হচ্ছে গিয়ে খুব টেম্পোরারি একটা ব্যাপার, টেম্পোরারি। তার মানে আমাদের আর্কিটেকচারটা কিন্তু টেম্পোরারি। আবার আমরা যদি ওয়ার্ল্ড আর্কিটেকচারে যদি দেখি, বারোক, রোকোকো আমরা দেখতে পাচ্ছি খুব স্ট্রং, পাওয়ারফুল। পিরামিড আমরা দেখি খুব স্ট্রং, পাওয়ারফুল, সেগুলো কিন্তু স্টেবল। কিন্তু আমাদের দেশের আর্কিটেকচার কিন্তু ইজ লাইক প্যাভিলিয়ন টাইপ। কারণ হচ্ছে কি নদী, টপোগ্রাফি, এই যে ব্যাপারগুলো, এক রাতের মধ্যে আমাকে আমার বিল্ডিংটাকে সরায় ফেলতে হবে, বন্যার পানি আসছে বা নদীর ভাঙনের কারণে। এই কারণে আর্কিটেকচারগুলো আসলে এরকম। এইটা হচ্ছে কি বেসিক ব্যাপার আমাদের বুঝতে হবে, এবং নেচারের সাথে খুব মার্চ করে যায়। নেচারই এরকম, যে আমরা এখন যা দেখছি এগুলো হচ্ছে কি আমাদের ভার্নাকুলার আর্কিটেকচার, এটাকে আমরা বলি। যে আসলে তো মডার্ন আর্কিটেকচারের বয়স তো খুব বেশি না, 100-150 বছর। তার আগে আসলে আর্কিটেকচারগুলো এরকমই ছিল আমাদের টপোগ্রাফির কারণে, যে নেচারের সাথে মার্চ করে যাচ্ছে, নেচারের কারণে সরিয়ে নিচ্ছে, এই ব্যাপারগুলো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যেখান থেকেই আসলে বেঙ্গল হাট বলা হয়, কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের স্ট্রাকচারটা খুব ইন্টারেস্টিং। এবং এখানে আমরা যদি দেখি যে একটা কুঁড়ে ঘর এবং সামনে একটা বারান্দার মতো জায়গা, এইটাই হচ্ছে গিয়ে আমাদের লাইফস্টাইল। আমরা যদি এখনও গ্রামে যাই, যারা গ্রামে কন্টিনিউয়াসলি যাতায়াত করে, তারা জানবে যে আমরা কিন্তু আমার দিনের অলমোস্ট 16 থেকে 18 ঘন্টা ওই বারান্দাতেই থাকি। জাস্ট ঘুমানোর জন্য রুমে ঢোকা হয়, তার পাশে তার উঠান, বারান্দা, সেখানেই তার অ্যাক্টিভিটিস বা কৃষিকাজ, যেটাই বলি না কেন। সো এই যে ফিচারটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অন্য দেশে নাই, এটা আমাদের ক্লাইমেটের কারণে, এটা আমাদের ওয়েদারের কারণে। এই যে ফিচারটা, যেটা আর্কিটেকচারে চলে আসে, এবং এই ফিচারটা কিন্তু এইখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমরা এই স্লাইডটা যদি দেখি, যে আমাদের দেশেও ওই যে একটা নোয়ানো ছাদ, যেখানে বারান্দা আছে বা উঠান আছে, সেখান থেকেই কিন্তু ফর্মগুলো চেঞ্জ হচ্ছে। সেটা মডার্ন আর্কিটেকচারেও আমরা এরকম করি। এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইডও যদি দেখি, বাংলো ওয়ার্ডটা হয়তো আমাদের কাছে পরিচিত, হলিউডের বাংলোতে অনেকে থাকে, বা ইংল্যান্ডের বাংলোতে থাকে। এই বাংলো কথাটা এসেছে কিন্তু বেঙ্গল হাট থেকে। আমরা যদি খুব ভালো মতো ডিকশনারি দেখি, তাহলে বুঝতে পারবো বেঙ্গল হাট থেকে বাংলো আসছে। এবং এই যে একটা স্টাইল, সেই স্টাইলটা তারা ফলো করে আসলে আমরা একদম ডান দিকে সাদা ছবিটা যদি দেখি, সেটা কিন্তু আমেরিকান বাংলো। সো সেই বাংলো হচ্ছে গিয়ে তৈরি হয়েছে ইনফ্লুয়েন্স ফ্রম ওই বেঙ্গল হাট, মাঝখানের যে ছবিটা দেখেছি, যেটা আসলে আমাদের আর্কিটেকচারাল স্টাইল, যেটা ইউরোপ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটাকে ফলো করা হচ্ছে। এখন আমরা যেই ঘরগুলোর কথা বলছিলাম, সেই ঘর তো আসলে একলা থাকে না। এখন আমরা যদি একটু বড় স্কেলে চিন্তা করি, যে দেখা যাচ্ছে যে 3-4টা ঘর একসাথে এবং মাঝখানে একটা স্পেস। এইটাই হচ্ছে গিয়ে আমাদের কালচারাল ব্যাপার। একটা হচ্ছে গিয়ে
যৌথ ফ্যামিলি ব্যাপার। যৌথ ফ্যামিলিটা কোথা থেকে এসেছে আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি, এটার পিছনে মেইন রিজন হচ্ছে গিয়ে আমাদের নদীর কারণে আমাকে এক রাতের মধ্যে আমার ঘরটাকে সরিয়ে 100 হাত দূরে সরাতে হবে। আমি তো একলা পারবো না, আমার মামা চাচাদের লাগবে একসাথে। এই কারণে কিন্তু যৌথ ফ্যামিলি আমাদের দেশে, এটা হচ্ছে ফার্স্ট রিজন যৌথ ফ্যামিলি হওয়ার পিছনে, কারণ ন্যাচারাল ক্যালামিটি এবং এইখান থেকে রক্ষা করার জন্য আমরা একসাথে থাকতে হবে, যাতে আমি এক রাতের মধ্যে আমার ঘরটাকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। এখান থেকে আসলে যৌথ ফ্যামিলির কনসেপ্টটা আমাদের দেশে আসে। সো এই যে ব্যাপারটা, এই যে উঠান এবং চারপাশে ঘর, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ার আর্কিটেকচার। এবং সেইটাকে আমরা যদি উপর থেকে দেখলাম, এখন হচ্ছে আমরা একটা ড্রয়িংয়ে যদি দেখি, এরকম একটা ব্যাপার থাকে যে মাঝখানে উঠান, চারপাশে ঘর বাড়ি, এরকম করে মানুষ খুব ইউজুয়াল গ্রামে আমরা এরকম দেখতে পাই। এবং এটাকে যদি আরেকটু জুম আউট করি, আরেকটু দূর থেকে দেখি, তাহলে আসলে কি আসে? এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের আর্কিটেকচারের জন্য, যে অনেকগুলা স্পেস পাই। একদম আমার উঠানের সামনে একটা স্পেস, তারপরে একটা কলতলা, তারপরে একটা মাঠ, মানে আস্তে আস্তে ছোট স্পেস থেকে বড় স্পেসে আসতেছে। এইটা আমাদের দেশের আর্কিটেকচারের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, যে ছোট জায়গা, এইরকম ধারাবাহিক স্পেস কিন্তু বাইরে নাই, ওয়েস্টার্ন আর্কিটেকচারে নাই। এটা আমাদের ক্লাইমেটের কারণে, এটা আমাদের কালচারের কারণে এই স্পেসগুলা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমরা আমাদের গ্রামে পাই, রুরাল এরিয়াতে পাই, যেটাকে আমরা আগে হয়তো অ্যাড্রেস করতে পারতাম না। যখন আমরা থিওরিটিক্যালি পড়ছি, আমরা এটা নিয়ে রিসার্চ করছি, তখন আমরা বুঝতে পারি যে এই স্পেসগুলা, যেটা আমরা এরকম ছবি যদি দেখি, যে আস্তে আস্তে ছোটো স্পেস থেকে বড় স্পেসে যাচ্ছি, যেটা আমাদের জীবনের একবারে এইটাকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না যখন আমরা গ্রামের দিকে যাবো, আমরা শহরে যদি না আসি। এবং এটা স্পেস মানেই তো আর্কিটেকচার। সো এইটা আমাদের লাইফের একটা পার্ট, এই স্পেসগুলো, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার আর্কিটেকচারাল ক্যারেক্টারিস্টিক্স। দেন আবার যদি আমরা একটু শহরের দিকে আসি, আমরা আবার ওইটার দিকে যাব, যে শহরে আসছি আমরা, ওই নদী, নৌকা, বিজনেস, সেখান থেকে আসলে শহরের দিকে চলে আসছি। এবং যখনই শহরের দিকে চলে আসছি, শহরের চেহারাটা আবার উল্টা, সেই স্পেসটা আর নাই। এটা লালবাগ ফোর্ট, তার চারপাশে ঘিরে ঘর বাড়ি। ওই যে আমরা কন্ট্যাক্ট স্পেসের কথা বললাম, ছোট ছোট, যেটা আমরা গ্রামে পাচ্ছি, সেটা কিন্তু আর শহরে পাচ্ছি না। এখানে এসে ব্যাপারটা মিক্সড হয়ে যাচ্ছে, এখানে এসে আমরা সেইটা পাচ্ছি না। এই কারণেই কিন্তু আমাদের গ্রামের আর্কিটেকচার একরকম, শহরের আর্কিটেকচার একরকম। এইটা বোঝানোর জন্য আসলে হয়তো এই স্লাইডটাই যথেষ্ট, যে গ্রামের স্পেস কীরকম আর শহরের স্পেস কীরকম। এবং শহরের যখন আর্কিটেকচার আসতেছে, তখন সেইটার ক্যারেক্টারিস্টিক্স আবার অন্যরকম হয়েছে। আমি ওভারঅল আমাদের দেশের ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে হয়তো সব কিছুই আর্কিটেকচার না, বাট ইটস আওয়ার কান্ট্রি, ইটস আওয়ার সিটি, যেখানে আসলে সব কিছুই আছে। এখানে আবারও সেই লেক ঘিরে সেইখানে ঘর বাড়ি তৈরি হচ্ছে। এটা সবাই জানি, এটা হাতিরঝিল। সো সেইটার চারপাশে নদী না, এটা লেক কাইন্ড অফ, এবং সেটার চারপাশে ঘিরে আর্কিটেকচার তৈরি হচ্ছে, শহর তৈরি হচ্ছে, উইচ ইজ অলসো ভেরি সিগনিফিকেন্ট। এবং আমাদের শহরটা কিন্তু খুব কালারফুল, সেটা যত যাই হোক ইজ ভেরি কালারফুল। এবং আমরা সেটাকে চেষ্টা করি সেলিব্রেট করার জন্য। সব রকম কিছুই আমাদের শহরের থেকে গ্রাম, যেটাই বলি, এইটাই হচ্ছে কি আমাদের দেশ। সো এই যে ব্যাপারগুলো সব কিছুকেই আসলে সেলিব্রেট করার একটা ব্যাপার থাকে আমাদের ভিতরে, এবং সেই সব কিছুই কিন্তু আমরা আসলে আর্কিটেকচারের ভিতরে পাই। আবার সেটার সাথে সাথে এইখানে আমরা যদি দেখি যে শহরে কিন্তু মিক্সচার, ওই হাই রাইজ বিল্ডিং আছে, আবার এরকম টিনের ঘর, কুড়ে ঘরের মতো সব কিছু আছে, যে এক ধরনের মার্জিং ব্যাপার খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো অনেক সিটিতেই নাই, কিছু কিছু সিটিতে আমরা পাই। আমরা ব্রাজিলের সিটিতে পাই, যে ব্রাজিলে বস্তি আছে, যেটাকে ফেভোলা বলা হয়, সেটার সাথে বড় বড় হাই রাইজ আছে। আবার আমাদের এই সাবকন্টিনেন্টের জায়গাগুলোতে পাই, যে দুই রকমের ব্যাপার, যে যখন গ্রাম থেকে মাইগ্রেট হয়ে চলে আসছে, তার ভিতরে যে ওই যে আইডেন্টিটির ব্যাপার, এবং সেইটার কারণে এক ধরনের আর্কিটেকচার, আবার একদম মডার্ন আমরা যে চিন্তা ভাবনা করি, সেই আর্কিটেকচার দুটোই আসলে মার্জ হয়ে যাচ্ছে। এবং এটার ভিতরে ইন্টারেস্টিং ব্যাপারগুলো থাকে, যে এক ধরনের অদ্ভুত, এইটাকে বলবো আমরা, যে
নেচারের সাথে মিলে যাওয়া, যে কিভাবে করলে কি হয়। আমরা গ্রামের মধ্যে যদি দেখি যে যেখানে আসলে ক্যারাম বোর্ড নাই, মাটিতে ক্যারাম বোর্ড তৈরি করে ফেলতেছে, একজন হয়তো সে নিজে কি চশমাটা যেভাবে করতেছে, তার খেলা যেখানে সে খেলতেছে গাছের ডাল দিয়ে খেলতেছে। আবার যখন শহরে চলে আসি আমরা, শহরে কিন্তু আবারও সেই ব্যাপারটা যে কিভাবে জোড়া তালি দিয়ে সব কিছু আমরা করতেছি। এইটাই আমাদের দেশ, এইটাই আমাদের ব্যাপারটা, যে যা পাচ্ছি সেইটাকে নিয়েই থাকা, সেখানে নিয়েই এক ধরনের স্পেস চিন্তা করা, সেটাকে নিয়ে এক ধরনের ইনোভেটিভ ব্যাপার চিন্তা করা। এই ব্যাপারটা আমাদের দেশে আছে, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা এই জিনিসগুলোকে পাই না, যার কারণে এই জিনিসগুলো আসলে দেখানো। সো এখন আমরা যদি এখন একটা ইন্ট্রোডাকশন দিলাম আমাদের দেশের, এখন আমরা যদি একটু হিস্টোরিক্যালি দেখি, হিস্টোরিক্যালি আমাদের আর্কিটেকচারের যেটা, যে আমরা বুদ্ধিস্ট আর্কিটেকচার, হিন্দু আর্কিটেকচার, যে ওই টাইম পিরিয়ডে যেটা দেখি, পরবর্তী সময় যখন মিডল এজ আসছে আমরা ওয়ার্ল্ড আর্কিটেকচারও যেরকম দেখি, ঠিক সেরকম এই আমাদের দেশের ক্ষেত্রেও এরকম 3টা ভাগে ভাগ করে ফেলা যায়। এবং 4টা ভাগ পরবর্তী হচ্ছে মডার্ন আর্কিটেকচার, যেখানে আসলে সব কিছুই আমরা দেখতে পাই। কলোনিয়াল আর্কিটেকচারে আমরা এক ধরনের জিনিস দেখতে পাই, মিডল এজে এক ধরনের জিনিস দেখতে পাই, এবং উপরে যেটা দেখলাম যে মৌর্য যুগ বা পাল যুগের আমরা যে বুদ্ধিস্ট এবং হিন্দু আর্কিটেকচার দেখতে পাই, সেটা যদি কিছু এক্সাম্পল আমরা দেখি একদম শুরু থেকে, যে 450 BC থেকে যে আমরা যে আর্কিটেকচারগুলো দেখতে পাই, আর্কিওলজিক্যাল সাইটগুলো আমরা দেখতে পাই। নটেশ্বরে যেরকম ছিল বুদ্ধিস্ট মনেস্ট্রি, ওয়ারি বটেশ্বরে আমরা যদি দেখি যে ব্যাপারটা, এবং সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে ব্রিক দিয়ে তৈরি হতো। আমাদের কিন্তু স্টোন নেই, আমাদের দেশ নদীমাতৃক দেশ, অসংখ্য নদী এবং নদী চেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু পাথর নেই দেশে। সো আমাদের আর্কিটেকচার পাথরের না, আমাদের একদম দেশের এক মাথায় সিলেটের কোনো কোনায় আমরা পাই, কিন্তু ইজ নট অ্যাডুকুয়েট ফর আওয়ার আর্কিটেকচার। সো মাটি দিয়ে ব্রিক তৈরি করে, এবং সেই ব্রিকের আর্কিটেকচার সেটা আমরা সেই 450 BC থেকে দেখতে পাই, এখনও সেই জিনিসগুলি আমরা দেখতে পাই। হাইটেক আর্কিটেকচার ডেফিনেটলি আছে স্টিল, যেটা গ্লোবালাইজেশনের কারণে আমাদের দেশে আছে। বাট যেই ব্যাপারগুলো, যে ক্রোনোলজিক্যালি আমরা যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়পুর সেই বুদ্ধিস্ট মনেস্ট্রি, এবং সেইখানের টেম্পল, এবং সেটা ফর্ম, সেটা ব্রিক দিয়ে তৈরি, সেটার ভিতরে যে ডেকোরেশন, চারপাশে আমরা সবাই জানি যে এটা আসলে কি, চারপাশে হচ্ছে গিয়ে ছোট 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 রুম, যেখানে মঙ্করা থাকতো, প্রার্থনা করতো, এবং মাঝখানে হচ্ছে গিয়ে টেম্পল। এটা হচ্ছে গিয়ে মেইন থিম। এবং টেম্পলের ক্ষেত্রে, বুদ্ধিস্ট আর্কিটেকচারের ক্ষেত্রেও যা, হিন্দু আর্কিটেকচারের ক্ষেত্রেও কিন্তু তাই। এখানে আমরা পাহাড়পুর দেখছি, এরপরে আমরা যদি ময়নামতি দেখি, একই ব্যাপার। এগুলোকে বলা হয় বিহার। চারপাশে ছোট 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 রুম, যেখানে মঙ্করা থাকে, এবং মাঝখানে টেম্পল। এরপরে আমরা যদি বুদ্ধিস্ট আর্কিটেকচার দেখার পর এখানে ইসলামিক আর্কিটেকচার যদি দেখি, আমরা আস্তে আস্তে জাম্প দিয়ে আগাচ্ছি। সো সেখানেও মসজিদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কীরকম মসজিদ তৈরি করা হতো, 7 গম্বুজ মসজিদের কথা আমরা সবাই জানি, ব্রিক স্ট্রাকচার, এবং মাঝখানে পিলারগুলো আবার কিছুটা স্টোন দিয়ে তৈরি হতো, যেটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারগুলো, যে খোলা চত্বর, গ্রিন ফিল্ড, সেটার মাঝখানে এই মসজিদ ছিল, ব্রিক দিয়ে তৈরি করা হচ্ছে, গম্বুজ তৈরি করা হচ্ছে। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, যে আর্কিটেকচার মানেই কিন্তু রিলিজিয়াস ব্যাপার ছিল। আমরা বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখছি, আমরা হিন্দু টেম্পল দেখছি, অথবা মসজিদ দেখছি। কারণ বাকি যারা মানুষ যেখানে থাকতো কুঁড়ে ঘর, সেটা 5000 বছর আগে কুঁড়ে ঘর তো আমরা ডেফিনেটলি পাবো না। সো বা 2000 বছর আগে কুঁড়ে ঘর আমরা পাবো না। সো যেগুলো পাই, যেগুলা সুপার স্ট্রাকচার, যেটা শক্ত স্ট্রাকচার ছিল, সেইগুলোই আসলে পাই। কারণ আমাদের দেশে বন্যা, বৃষ্টি, ওয়েদারের কারণে বেশি দিন টিকে না ঘর বাড়ি। সো এই যে ব্যাপারগুলো, যেগুলো টিকে আছে, যার কারণে পাল যুগেরও আগের জিনিসগুলো কিন্তু আমরা খুব একটা পাই না, স্টোন না থাকার কারণে। দেন আমরা পুটিয়া টেম্পল যদি দেখি রাজশাহীতে, সো এই যে ব্যাপারটা হিন্দু টেম্পল, সো প্রত্যেকটার ভিতরেই কিন্তু ব্রিক, এবং একটা ব্যাপার হচ্ছে গিয়ে ডেকোরেশন ব্যাপারটা আমাদের ভিতরেই রয়ে গেছে। ডেকোরেশন ব্যাপারটা সবসময় ছিল। সো এই ব্যাপারটা আমরা আমাদের মতো আর্কিটেকচার করছি, এখানে কিন্তু গ্রিকদের মতো না বা রোমানদের মতো না। পরবর্তীতে আমরা আবার তাদেরকে ফলো করি 2-1টা জায়গায়, সেটা আমরা একটা স্লাইডে দেখাবো। কলোনি যখন হয় তখন আবার সেই ফলোর ব্যাপারটা হয়। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক ধরনের আর্কিটেকচার, কান্তজির মন্দির, ফুললি ডেকোরেটিভ,
ফুললি ডেকোরেটিভ ইন্টারেস্টিং ফর্ম, এবং এগুলো কিন্তু আবার এসেছে আমাদের সেই কুঁড়ে ঘরের শেপ থেকে, সেই কুঁড়ে ঘরের শেপ থেকে কিন্তু এই আর্কিটেকচারগুলো হচ্ছে, উইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট, যে ওই শেপ ওই ফর্ম সেখান থেকে আসলে বিভিন্নভাবে চেঞ্জ করে এই আর্কিটেকচারগুলো আসছে, এবং সেটার ভিতরে অনেক রকমের ডেকোরেশন, যেটাকে আমরা টেরাকোটা বলি, এটাও একদমই আমাদের এই সাবকন্টিনেন্টের এলিমেন্ট টেরাকোটা, যেটা মাটি দিয়ে তৈরি করা হয় তারপর পুড়িয়ে এখানে বসানো হয়। সো উইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট এলিমেন্ট ইন আওয়ার সাবকন্টিনেন্ট। সোনা মসজিদ। সো আমরা আস্তে আস্তে 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরিতে দেখতে যাচ্ছি এবং কীভাবে আর্কিটেকচার চেঞ্জ হচ্ছে, এবং সেখানেও কিন্তু একই ব্যাপার যে ওই রিলিজিয়াস স্ট্রাকচার, আর্কিটেকচার মানেই রিলিজিয়াস স্ট্রাকচার, আর হচ্ছে কি কুঁড়েঘর, আর কোনো কিছুই ছিল না আসলে আমাদের এখানে। এবং কুঁড়েঘর এবং সেই স্পেসগুলো আমরা যেটাকে কন্ট্যাক্ট স্পেস বলতেছি, কন্ট্যাক্ট, ছোট কন্ট্যাক্ট, বড় কন্ট্যাক্ট, তারপর খেলার মাঠ, এই ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো ছিল। এছাড়া হচ্ছে গিয়ে এই রিলিজিয়াস স্ট্রাকচারগুলো ছিল। এরপরে আমরা মোগল যুগে আসি। যদি মোগল যুগে আমরা এইটা আমরা সবাই চিনি, বড় কাটরা, যেটা আমাদের ঢাকা শহরের, এবং এটার চেহারাটা এখন কীরকম, আগে কীরকম ছিল দেখি যদি, তাহলে বিশ্বাস করাটাই খুব কঠিন হয়ে যায়। যে আমরা ডান দিকের নিচের ছবিটা যদি দেখি, এটা হচ্ছে কি অরিজিনালি বড় কাটরা যেরকম ছিল, আর এখন কি আছে ঢাকা শহরে। হ্যাঁ, ওই শুধু গেটটা ছাড়া আর কোনো কিছুই নাই। পুরনো ঢাকায় সব জায়গা অকুপাইড হয়ে গেছে, সব কিছু দোকান ঘর বাড়ি তৈরি করে, আর কোনো কিছুই না। বাট এই মোগল আর্কিটেকচারটা অনেক বড়, সিগনিফিকেন্ট একটা ছিল। ওইটা কম্পিউটারে তোলা যেরকম ছিল আসলে বড় কাটরা, এবং এখন যে অবস্থা আছে পুরনো ঢাকায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। সোনারগাঁ, এটা আমরা হয়তো অনেকেই গিয়েছি, দেখেছি, এবং সেই হিন্দু ফ্যামিলির যে বাসাগুলো ছিল 43টার মতো বাসা, এবং সেই ডেভেলপমেন্টটা, এবং সেটার ভিতরেও সেই আর্ট, ব্রিকের বাসা, অর্নামেন্টেশন, এই সব কিছুই আসলে আমরা আমাদের আর্কিটেকচারের মধ্যে দেখতে পাই। ওকে, লালবাগ ফোর্ট, এটাও আমরা চিনি। সো একটা হচ্ছে গিয়ে রিলিজিয়াস আর্কিটেকচার, আর একটা হচ্ছে ফোর্ট। যখন যুদ্ধের ব্যাপারটা চলে আসে, মোগলদের সাথে যুদ্ধ, কলোনিয়াল যুগ, মোগলদেরকেও আমরা কোনো কোনো সময় কলোনি বলি, যেহেতু আমাদের দেশীয় না তারা। সো এই যে ব্যাপারটা, তারা বিভিন্ন বাউন্ডারি দিয়ে রাখতো যাতে সহজে কেউ ঢুকতে না পারে, যার কারণে মাঠের মাঝখানে ঘর বাড়িগুলো, এবং চারপাশে বাগান, যাতে আমি একটু আগের থেকেই দেখতে পারি আমাকে কেউ আক্রমণ করবে কিনা। সো এই ব্যাপারটা আর্কিটেকচারের ভিতরে ছিল। দেন এইটা আমরা যদি দেখি, এটা হচ্ছে রূপলাল হাউস। ব্রিটিশ পিরিয়ডের সময়, ব্রিটিশ পিরিয়ডের আগেও তৈরি হয়েছিল একটা পার্ট, আর একটা হচ্ছে কি রূপলাল হাউস। এইখানে আমরা যদি দেখি যে সরাসরি কপি অফ ইউরোপিয়ান আর্কিটেকচার, একদম দেখে আমরা যদি জুম করে এটাকে বলি গ্রিক আর্কিটেকচার, কেউ ভুল করতেই পারে, কিন্তু এটা আমাদের পুরনো ঢাকাতে রূপলাল হাউস। তার মানে ওই যে যখন কলোনির ব্যাপারটা আসলো, সেখান থেকে ফলো করার একটা ব্যাপার চলে আসলো। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা দেখতে পাই, যে এটা আমি বাইরে বলছি, যে কেউ যদি ইংল্যান্ডে যায়, আমাদের সিলেটের মানুষজন বেশি ইংল্যান্ডে যায়, এবং তখন যেটা হয় যে তখন সে যখন দেশে ব্যাক করে, তখন সে একটা ভিলার মতো তৈরি করে, ইউরোপের মতো, একদম ইউরোপের ঘরবাড়ির মতো, সেই একটা কালচারাল ব্যাপার চলে আসে, যেটা আমাদের ওই জমিদারদের ব্যাপারও একটা সময় ছিল, যে আমি ওয়েস্টার্ন জিনিসটাকে ফলো করে তৈরি করব, তাহলে আমার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি আসবে। এই ব্যাপারটা থেকেই আসলে কিন্তু এই আর্কিটেকচারগুলো, যে এক ধরনের সবার মাঝে আমি সেরা, এরকম একটা ব্যাপার, কারণ ওয়েস্টার্ন ওরা সেরা, এই ব্যাপারটা থেকে আসলে জমিদাররা এরকম করে ঘরবাড়ি তৈরি করতো, যেটা ইজ এ কপি অফ ওয়েস্টার্ন আর্কিটেকচার। দেন কার্জন হল ব্রিটিশরা তৈরি করে যায়, সো ডেফিনেটলি সেই প্রভাবটা অবশ্যই থাকে। সো আজ থেকে 100 বছর আগে, 110 বছর আগের কথা আমরা বলছি। সো আস্তে 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 শিফট হচ্ছে আর্কিটেকচার, এবং সেই রিলিজিয়াস ব্যাপারটা থেকেও কিন্তু বের হয়ে আসছে। এখানে কিন্তু ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে, বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে, এবং এখান থেকেই পরবর্তী ধাপ কিন্তু একটা বড় চেঞ্জ আসে আমাদের আর্কিটেকচারে। সো সেই চেঞ্জের কথা যদি আসি, প্রথমে চলে আসে, আমি জানি না আপনারা নাম শুনেছেন কিনা, ওনার নাম হচ্ছে মাঝহারুল ইসলাম। মাঝহারুল ইসলাম আমাদের দেশের প্রথম এবং প্রধান স্থপতি, এবং এটাকে বলা হয় যে এই উপমহাদেশের প্রথম আর্কিটেক্ট হচ্ছে মাঝহারুল ইসলাম, এবং উনি
ওনার একক নেতৃত্বে আমাদের এখানে আর্কিটেকচারটা দিক পায় এবং আমরা মডার্ন আর্কিটেকচার উইথ রিলেশন উইথ আওয়ার ভার্নাকুলার থিম, আওয়ার কালচার, এই ব্যাপারটাকে মিক্স করে আর্কিটেকচার নিয়ে আসা শুরু হয়, যার কারণে আমরা আমাদের আর্কিটেকচারের ফাদার ফিগার বলি মাজুল ইসলাম স্যারকে। সো মাজুল ইসলাম স্যারের কন্ট্রিবিউশন যদি আমরা একটু দেখি, ডেফিনেটলি চারুকলা আমরা সবাই জানি, এবং সেই চারুকলা যখন তৈরি হয় 1950s-এ, তার মানে আজ থেকে 70 বছর আগের কথা আমরা বলছি। সো ভেরি মডার্ন, মাঝখানে ছবিটা আমরা যদি দেখি, ভেরি মডার্ন আর্কিটেকচার, কিন্তু ক্লাইমেটকে চিন্তা করে, আমাদের নেচারকে চিন্তা করে, নেচারকে কিভাবে আমি ইনভাইট করব আমার আর্কিটেকচারের ভিতরে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই কারণে সিগনিফিকেন্টলি আমাদের চারুকলাকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আর্কিটেকচার বলা হয়। যে ওই সময় যখন মডার্নিজম চলে এসেছে ওয়ার্ল্ড ওয়াইড, যখন 50s-এর কথা বলছি, মডার্নিজমের স্বর্ণযুগ, সেখানে মডার্নিজমের সাথে মিক্সিং অফ আওয়ার কালচার, মিক্সিং অফ আওয়ার ক্লাইমেট, এই ব্যাপারটা মাজুল ইসলাম স্যার খুব সুন্দরভাবে, ভালোভাবে তার আর্কিটেকচারের মাধ্যমে নিয়ে আসে, যেটাকে আমরা কোনো কোনো সময় বলি বেঙ্গলি মডার্নিজম। যে ওনার মাধ্যমে আমরা আর্কিটেকচারে সেই জিনিসটা দেখতে পারি, যে নেচার কীভাবে ব্লেন্ড হয়ে যায় আর্কিটেকচারে। আবার মডার্ন আর্কিটেকচার, এখানে ডেকোরেশন করা হচ্ছে না, এখানে অর্নামেন্টেশন করা হচ্ছে না, কিন্তু যে স্পেস এবং নেচার সেটার সাথে রিলেশন তৈরি করা হচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের আর্কিটেকচার হিস্ট্রির ক্ষেত্রে। লেফট সাইডেরটা আমরা প্ল্যান দেখতে পাচ্ছি। সো সেই প্ল্যান এবং বিল্ডিংয়ের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, যে নেচার যেরকম আছে, ওখানে পিছনে একটা পুকুর, আমি পুকুরটাকে নষ্ট করব না, পুকুরটাকে চেঞ্জ করব না, পুকুর আমাকে গাইড করছে আমার রুমগুলো কীরকম হবে। সো এখানে আমি একটা হাফ সার্কেলের মতো বিল্ডিং দেখতে পাচ্ছি, যেগুলো আসলে ক্লাসরুম। সো এই যে ব্যাপারটা, একটা হচ্ছে প্ল্যান লেভেলে, আর একটা হচ্ছে কি আমরা যখন স্পেস লেভেলে দেখতে পাচ্ছি, যে নেচারকে ইনভাইট করে ফেলা হচ্ছে, নিচে নেচার চলে আসছে, দরজা জানালাগুলো এমনভাবে আনা হচ্ছে যাতে নেচার ইনভাইট করা যায়। সো উইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট আমাদের আর্কিটেকচারের ক্ষেত্রে, যে যেখানেই ছবি দেখি, যেখানেই ছবি তুলি না কেন চারুকলার, সবসময় সেটা আমাদের কাছে ভালো লাগবে। কখনোই এটা আর্টিফিশিয়াল মনে হবে না, কখনোই এটা মনে হবে না জোর করে কোনো কিছু করা। ওকে, সো এই জায়গাটা হয়তো আমাদের সবারই খুব পরিচিত, অনেকেই অনেকবার গিয়েছি, আমরা দেখেছি যে নেচারের সাথে আর্কিটেকচারের এক ধরনের ব্লেন্ডিং, কখনোই অড লাগছে না। যে ব্রিক ওয়াল, এখানে যদি আবার প্লাস্টার করে ফেলতো তখন হয়তো খুব আর্টিফিশিয়াল লাগতো। সো ওই যে নেচার, মাটি, ব্রিক এবং সেটার সাথে সাথে গাছ, এই যে ব্যাপারটা, এটা মাজুল ইসলাম স্যার খুব ধরে ধরে আমাদেরকে শিখিয়েছেন এবং নিজের কাজে করেছেন। দেন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, লুই আইকানের কথা আমরা বলছিলাম, যে লুই আইকানকেও আবার নিয়ে আসেন কিন্তু মাজহারুল ইসলাম। এখানে একটা ছোট্ট স্টোরি ছিল, যে যখন পাকিস্তান আমলে যখন আমরা বৈষম্যের শিকার, তখন আইয়ুব খান বললেন যে তাহলে এখানে একটা সেকেন্ড ক্যাপিটাল হোক, আমাদেরকে খুশি করানোর জন্য বাঙালিদেরকে। সো তখন মাজহারুল ইসলাম স্যারকে বললেন যে আপনি সংসদ ভবনটা তৈরি করেন এখানে, সেকেন্ড ক্যাপিটাল নাম জানি আমরা অনেকেই। তো উনি বললেন যে আসলে এরকম একটা ইম্পর্টেন্ট বিল্ডিং তৈরি করার জন্য আমি বেস্ট মানুষ না, ইউ শুড ইনভাইট ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আর্কিটেক্টকে। তখন লুই আইকানকে ডাকা হয়। সো এখানেও একটা ছোট ব্যাপার আছে, লুই আইকান, KAHN। হ্যাঁ, এখানে আইয়ুব খান ওনাকে মনে করেছিল খান, সো মুসলমান মনে করে ওনাকে ডেকেছিল, আসলে উনি ছিল জুইশ আর্কিটেক্ট, উনি জানতেন না, না হলে আমরা এরকম একটা মাস্টার পিস আসলে পেতাম না। সো এই সংসদ ভবন তৈরি হলো। সংসদ ভবন এটা শুধু আমাদের দেশের গর্ব না, ওয়ার্ল্ড ওয়াইড আপনারা যদি জেনে থাকেন যে বাংলাদেশে যত বিদেশি ট্যুরিস্ট আসে তার 50% হচ্ছে গিয়ে শুধু সংসদ ভবন দেখতে আসে, এতই ফেমাস, যত লোকই আসুক না কেন। সো হয়তো অনেকে সুযোগ পান ভিতরে ঢোকার, অনেকে সুযোগ পায় না, কিন্তু বাইরে থেকেও দেখে যাচ্ছে। ইজ এ ভেরি সিগনিফিকেন্ট বিল্ডিং, এবং সেই আমাদের টপোগ্রাফিকে চিন্তা করে, আমাদের নেচারকে চিন্তা করে খুব পাওয়ারফুল। ওই যে আমরা গ্লাস রুফের কথা বলছিলাম ছাদে, ওই প্যান্থিয়ন থেকে নিয়ে রেফারেন্স নিয়ে উনি ওখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে ওই কাজটা করেছিলেন। এবং পুরো জায়গাটাই হচ্ছে কি, পুরো বিল্ডিংটা হচ্ছে কংক্রিটের, এবং চারপাশের দুই দিকে যে বাড়িগুলো আছে সেগুলো আবার ব্রিকের, লাল ইটের। এটাকে আরও বেশি ইনফাসিস দেওয়ার জন্য যে এটা হচ্ছে কি আমার গ্রে পার্ট, আমার ব্রেইন, পাশেরগুলো হচ্ছে কি আমার ভেইন, রেড কালার।
এরকম চিন্তা করেই আসলে এই আর্কিটেকচারটা করা হয়েছিল। এবং বড় বড় যে পাঞ্চগুলো, অনেকে হয়তো চিন্তা করতে পারে যে কেন আসলে। সো ওনার কনসেপ্ট ছিল হচ্ছে সিটি ইনসাইড সিটি, হ্যাঁ, যে এটা হচ্ছে সিটি স্কেলের জানালা। সো এটা তো একটা সিটি, সেকেন্ড ক্যাপিটাল বলছি আমরা সংসদ ভবনকে, এবং সেইটার ভিতরে যখন আমরা ঢুকবো অসংখ্য রুম পাবো। সংসদ ভবন 13 তলা, আমরা হয়তো প্রথমে বিশ্বাসই করতে পারি না যে এখানে 13 তলা আছে, আসলে 13 তলা। তার মানে এখানে অসংখ্য রুম, অসংখ্য করিডোর, ইটসেলফ একটা সিটি। সো এই সিটি ইনসাইড সিটি ব্যাপারটাকে করার জন্য উনি বড় বড় যে সিটির জানালা হবে বড়, আমার ঘরের জানালা হবে ছোট। সো এই কনসেপ্ট থেকে কিন্তু উনি বাইরে এই বড় বড় পাঞ্চগুলো করেছিলেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং সংসদ ভবনে যদি আপনাদের যাওয়ার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই জানেন, যদি যাওয়ার অভিজ্ঞতা না থাকে আমি বলবো অবশ্যই আপনারা অ্যারেঞ্জ করেন, অবশ্যই একবার দেখা উচিত। এবং সত্যি কথা বলতে ওখানে যে আপনারা অবাক হয়ে যাবেন যে আর্কিটেকচার এরকম হওয়া সম্ভব, লাইট সাউন্ডের প্লে এরকম হওয়া সম্ভব, শ্যাডো এরকম হওয়া সম্ভব, উইচ ইজ রিয়েলি অ্যামেজিং। এবং যার কারণেই আসলে সংসদ ভবনকে পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেকচারের একটা বলা হয়, যে এরকম একটা সিগনিফিকেন্ট এলিমেন্ট আমরা আমাদের দেশে আছে। সো এগুলো সব ভিতরের জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই ইনসাইড। এটা বাইরের দিকে, বাইরের যে প্লাজা আছে এখানে পাবলিক আসার কথা। সো একটা ছোট্ট ইন্টারেস্টিং জিনিস বলি, যে সংসদ ভবনের যে এন্ট্রিটা, যেখান দিয়ে আসলে আমাদের মাননীয় এমপিরা ঢুকবেন, সেইখানের উপরে হচ্ছে গিয়ে পাবলিক প্লাজা, কারণ ওখান দিয়ে মানুষজন হাঁটবে, দাঁড়াবে। এটা কেন করা হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে যে বোঝানোর জন্য যে সবার উপরে হচ্ছে সাধারণ মানুষ, আমি তার নিচ দিয়ে সংসদ ভবনে ঢুকবো। এভাবেও কিন্তু ডিজাইনটা করা হয়েছে, যত এমপিরা ঢুকে ওই প্লাজার নিচ দিয়ে ঢুকে উপরে প্লাজা মানুষজন হেঁটে যাবে। এটাও এক ধরনের কনসেপচুয়াল চিন্তা লুই আইকেনে, যে সাধারণ মানুষের নিচ দিয়ে যাতে আমি ঢুকি, আমি মনে করি যে আমার ক্ষমতার উৎস আসলে সাধারণ মানুষ। সেভাবে চিন্তা করে আসলে সংসদ ভবন তৈরি করা। ওকে, এরপরে আমরা যেটা প্রথমে বলছিলাম ক্রোনোলজিক্যালি বিভিন্ন সিভিলাইজেশনের আর্কিটেকচার আমরা দেখলাম আমাদের দেশে। তার পরবর্তীতে আমরা মাঝার ইসলাম স্যারের কথা জানলাম, যার কন্ট্রিবিউশন আমাদের মডার্ন আর্কিটেকচারে অপূরণীয়। দেন উনি লুই আইকানকে ডাকে, উনি সংসদ ভবন তৈরি করে। এবং পরবর্তীতে আমরা যখন আমাদের স্বাধীনতার পরের আর্কিটেকচারগুলো যদি দেখি, ভেরি সিগনিফিকেন্ট, আমরা সবাই চিনি স্মৃতিসৌধ, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস আর্কিটেকচার মনুমেন্ট। সো যেটার কনসেপ্ট আমরা সবাই জানি, যে এক ধরনের পাওয়ার, এক ধরনের শ্রেষ্ঠত্ব, আবারও সেই ভেইনের মতো ল্যান্ডস্কেপের মধ্যে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যে এটা আমার সেই যুদ্ধের যে ব্যাপারটা, যে স্টেপ বাই স্টেপ আমরা যুদ্ধে জয় করে ফাইনালি আমরা জিতলাম, বিজয় পেলাম, সেই ব্যাপারটা এই প্রজেক্টের মধ্যে আসে। এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আমরা যতই ঘুরতে থাকবো এটার চেহারা চেঞ্জ হতে থাকে, কিন্তু আমি যদি 1 ডিগ্রি ঘুরি আরেক রকম হবে, আরেক ডিগ্রি ঘুরি আরেক রকম হবে। ইটস ভেরি সিগনিফিকেন্ট, ভেরি পাওয়ারফুল, ভেরি রিদমিক আর্কিটেকচার। এবং আরও একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, আমাদের রায়ের বাজারের বৌদ্ধভূমির যে মনুমেন্টটা আছে, এবং সেটা হচ্ছে কি মোটা ব্রিক দিয়ে করা। ওখানে একটা পুরনো ব্রিক ফিল্ড ছিল, ওখানে ইট পড়া ছিল, সেইটাকে চিন্তা করে যে একটা মোটা ওয়াল, ব্রিকের ওয়াল, এবং সেটাকে পাঞ্চ করে আমি আকাশ দেখছি, আমি মুক্ত হচ্ছি, এবং তার সামনে একটা কালো রঙের শোকের পাথর, যেখানে আসলে বুদ্ধিজীবীদের মারা গিয়েছেন তাদের স্মরণে, উইচ ইজ অলসো ভেরি ভেরি ইন্টারেস্টিং মনুমেন্ট। এগুলো নিয়ে খুব ডিটেলে আমরা না বলি, জাস্ট আমরা যেতে থাকি যে স্বাধীনতার পরে আমরা যে জিনিসগুলো আর্কিটেকচারের মধ্যে পাই, সেখানে হচ্ছে সিগনিফিকেন্ট অনেক রকমের, সেটা ছোট ছোট রেসিডেন্স হোক, সেটা সাইক্লোন সেন্টার হোক, সেটা স্কুল হোক, বিভিন্ন রকমের আর্কিটেকচার আমরা দেখতে পাই। এবং সেখানে অনেক বিখ্যাত আমাদের দেশের আর্কিটেক্ট, এটা আসলে সবার নাম বলে শেষ করা যাবে না, বা কোনো কোনো নাম বাদ পড়েও যেতে পারে, সেই অর্থে আমি নাম না বলি। সো মডার্ন, এগুলো হচ্ছে মডার্ন আর্কিটেকচার। সো স্বাধীনতার পরবর্তীতে যে ব্যাপারগুলো আসছে, আমরা যদি শহরের দিকে দেখি, সো মডার্ন আর্কিটেকচার, সেটার সাথে নেচারের ব্যাপারটা আসে,
আমরা এখানে এই জিনিসগুলো যদি দেখি, একটা হচ্ছে গিয়ে যে ব্রিকের ব্যাপারটা তখনও রয়ে যাচ্ছে কিন্তু, এবং পরবর্তীতে লাস্ট আমরা 20-30 বছর যখন দেখব তখন হয়তো সেই কংক্রিট, স্টিল এই ব্যাপারগুলো আসে। আর্কিটেকচারের চেঞ্জগুলো আমরা আসলে দেখছি যে নেচারের সাথে রিলেশন, ব্রিক, সবুজের সাথে লালের যে সম্পর্ক, সেই ব্যাপারটা আর্কিটেকচারে নিয়ে আসার চেষ্টা করতেন। এবং ব্রিক মানেই হচ্ছে কি দেশীয় একটা ব্যাপার, এই কারণেও আরও আর্কিটেক্টরা এই ব্যাপারটাকে ইউজ করার চেষ্টা করতো বা এখনও করে। সো এখানে আমরা সেটা দেখছি যে কোনোভাবেই আসলে ল্যান্ডস্কেপকে বাদ দেওয়া হয় না, কোনোভাবেই আমাদের নেচারকে আসলে আমরা বাদ দিতে পারি না। এই ব্যাপারটা আর্কিটেক্টদের মধ্যে খুব ভালোভাবে কাজ করে, সেটা যদি সম্ভব হয়। আবার কিছু কিছু জায়গায় হয়তো সম্ভব হয় না। বা এরপরে একটা যুগ আসলো অ্যাপার্টমেন্ট কালচার। সো একটা সময়, হ্যাঁ, তো এইটা খুব সিগনিফিকেন্ট আমাদের দেশে। এটাকে ধরা হয় প্রথম মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্ট, প্রিয়পাঙ্গল। এইটাও এক ধরনের বিপ্লব নিয়ে আসলো আমাদের শহরের আর্কিটেকচারে। যদিও পরবর্তী হওয়ার সময় সেটা হয়তো খুব ভালো দিকে যায়নি, কিন্তু শুরুর দিকে ব্যাপারগুলো কিন্তু খুব ভালোই ছিল, যে টেরাস নিয়ে আসা, সামনে বারান্দা নিয়ে আসা, ওপেন স্পেস নিয়ে আসা, এই ব্যাপারগুলো ছিল। কিন্তু পরবর্তীতে হয়তো কমার্শিয়াল কারণে সেটাকে ধরে রাখা সম্ভব হয়, বাট শুরুতে ইট ওয়াজ সিগনিফিকেন্ট। বা রেস্টোরেশন, কনজারভেশন, এটাও কিন্তু আর্কিটেকচারের একটা পার্ট। আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে কি সোনারগাঁতে সর্দার বাড়ি, একদম পুরনো যেরকম একটা অবস্থা ছিল সেখান থেকে রেস্টোরেশন, কনজারভেশন করে ঠিক আগের জায়গায় অবস্থায় নিয়ে আসা হয়েছে। খুব ইন্টারেস্টিং এই কাজটা। এটা কোরিয়ান অর্থায়নে আমাদের দেশে করা হয়, এবং ধরে 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 প্রত্যেকটা ইঞ্চি জায়গা ধরে ধরে পুরনো যে জিনিসগুলো যেরকম ছিল সেটাকে আবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, উইচ ইজ অলসো ভেরি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস কনজারভেশন ওয়ার্ক আমাদের দেশে। এটা সবই সেই সোনারগাঁর ছবি আমরা দেখতে পাচ্ছি সর্দার বাড়ির। দেন আরও টাইম যখন যাচ্ছে, আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মডার্নিজম দেখেছি, সেই মডার্নিজমের মতোই আসলে আর্কিটেকচার। সেটার সাথে আমাদের ক্লাইমেটিক কিছু ব্যাপার ডেফিনেটলি সেটার মধ্যে থাকে। সো এটা কিন্তু প্যারালালি চলছে। আমরা যে ছবিগুলো দেখছি সেগুলো আসলে 1980s 90s-এর, অর্থাৎ আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগের আর্কিটেকচার আস্তে আস্তে কীভাবে আসছে, এবং সিগনিফিকেন্ট আর্কিটেকচারগুলো আমরা দেখছি যে কীভাবে কংক্রিট আস্তে আস্তে গ্লাস আমাদের আর্কিটেকচার একটা পার্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমরা কিছুটা চেষ্টা করছি নেচারকে কোর্টিয়ার তৈরি করার জন্য, যেটা আমরা গ্রামের বাড়িতে পাই যদি সম্ভব হয়। এই যে ব্যাপারটা, যেটা আমাদের ক্লাইমেটের জন্য ভালো, লাইট আসার জন্য ভালো, এই ব্যাপারগুলোকে আনার চেষ্টা করে স্থপতিরা। আবার একটা স্টাইল কথা যদি বলি বা ইন্টারেস্টিং ওয়ের কথা বলি, সেটা হচ্ছে কি ভার্নাকুলার আর্কিটেকচারকে সরাসরি সেইখান থেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে এক ধরনের কাজ। এটা কিন্তু খুব বিখ্যাত একটা স্কুল, এটা ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডেড স্কুল একটা। এবং এই স্কুলের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এটা যখন পানি শুকিয়ে যায় এরকম একটা অবস্থা, পানি যখন আসে ওখানে নিচে ড্রাম দেওয়া আছে, নিজে ভেসে উঠে স্কুলটা। সো ইটস এ ফ্লোটিং স্কুল, হ্যাঁ। এবং এই জায়গাটায় হয়তো কেউ চিন্তাও করতে পারেনি যে এরকম করে স্কুল তৈরি করা যায়, এটা বিলের মতো একটা জায়গা। কিন্তু এই ব্যাপারটাই ওইটারই ছবি আমরা দেখছি যে, এবং সুন্দর সুন্দর স্পেস আছে, বাচ্চারা খেলতেছে একদম লোকাল ম্যাটেরিয়াল দিয়ে, লোকাল ওয়েতে, বাট ভেরি মডার্ন চিন্তা ভাবনা করে এই আর্কিটেকচারগুলো করা হচ্ছে। এটা আগা খান অ্যাওয়ার্ড পাওয়া আর্কিটেকচার। সো এরকম বেশ কিছু আর্কিটেকচারের একটা ব্যাপার আমাদের দেশে এখন আছে, যে লোকাল ম্যাটেরিয়াল এবং ভার্নাকুলার থিং এগুলোকে চিন্তা করে করা। আবার সেটার সাথে সাথে আর একটা ট্রেন্ড হাই রাইজ, ডেফিনেটলি এটা আমাদের আনতেই হবে। কমার্শিয়াল দেশ এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা, সেখান থেকে স্পেস কম, আমাকে কমার্শিয়াল হাই রাইজ বিল্ডিং তৈরি করতেই হবে। সো দিস আর অলসো ভেরি সিগনিফিকেন্ট বিল্ডিং। এবং সেখানেও কিন্তু একদম পিওর মডার্নিজমের ব্যাপারটা, একদম জিওমেট্রিক শেপ, নো অর্নামেন্টেশন, এই ব্যাপারগুলা এই একই ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। যে এটা উপরেরটা হচ্ছে গিয়ে রেডিসন হোটেল চিটাগাং, নিচেরটা হচ্ছে গ্রামীণ ফোনের অফিস। সো ভেরি মডার্ন, ভেরি সিম্পলিফাইড, বাট ভেরি ইন্টারেস্টিং এবং একদমই কন্টেম্পোরারি চিন্তাভাবনা থেকে ইউরোপিয়ান
যে আর্কিটেকচার সেটার সাথে তুলনা করা যায়, আমাদের শহরে সেই আর্কিটেকচারগুলো আছে। এবং সেটার মধ্যেও আমরা মাঝে মাঝে দেখি যে একটা সুযোগ পেয়ে পাওয়া গিয়েছে সেখানে একটা ব্রিক ওয়াল দেওয়া, যে আমাদের দেশীয় ব্যাপারটাকে নিয়ে আসা যায় কিনা, বা যেখানে সুযোগ পাওয়া যায় না সেখানে হয়তো সম্ভব না, এই ব্যাপারগুলো আর্কিটেকচার আছে। অথবা আরেকটা যদি দেখি, আরেকটা ট্রেন্ড, নেচারকে নিয়ে আসা, একদম ঘরের মধ্যে নৌকা নিয়ে আসা, ঘরের মধ্যে পানি নিয়ে আসা। সেই নৌকায় আমি চড়তে পারবো না, কিন্তু এই সিম্বলিক ব্যাপার, এই যে ব্যাপারটা যে গাছপালার ভিতরে আর্কিটেকচার যতটুক সম্ভব, যেটা আমরা আমাদের দেশে ছিল বা এখনো আছে গ্রামের দিকে, সেটাকে কতটুক আমি শহরে আনতে পারি, এইটার একটা প্র্যাকটিস আর্কিটেকচারে আছে। সো অনেকগুলো ট্রেন্ড আমরা দেখি। একটা হচ্ছে ভার্নাকুলারকে ভার্নাকুলারের প্রপার্টি নিয়ে এক ধরনের কাজ করা, আবার কমার্শিয়ালি হাই রাইজ বিল্ডিং মডার্নিজমকে ধরে কাজ করা, আবার নেচারকে নিয়ে কাজ করা। সো অনেক রকমের ব্যাপার এখানেও যদি আমরা দেখতে পাচ্ছি, যে নৌকার কথা বলছিলাম, যে এটা একটা রেসিডেন্স ঢাকা শহরে, সেটার মধ্যে সিম্বলিক্যালি একটা নৌকা রাখা আছে, যে আমাদের দেশ, ঘাট, নদী, সেটাকে আর কি সম্ভব কিনা আনা। সো সাকসেসফুলি এই ব্যাপারগুলোকে, এবং ছাদের টেরাসগুলোকে কতটুকু গ্রিন করা যায়, এই ব্যাপারগুলো যত মানে খুব বড় স্কেলে হয়তো সম্ভব হচ্ছে না, বাট ছোট স্কেলে আর্কিটেক্টরা এরকম কাজ করে যাচ্ছেন সিগনিফিকেন্টলি। আবার পিওর মডার্নিজম আমরা যতটুকু চেষ্টা করছি দেখানোর জন্য, যে ইম্পর্টেন্ট বিল্ডিংগুলো হয়তো কিছু বাদ পড়ে যাচ্ছে, বাট একদম মডার্ন ব্রুটালিস্ট আর্কিটেকচার, সেই ব্যাপারগুলো আমরা পাই। পিওর ওয়েস্টার্ন থিমের কাজ করা, সেই জিনিসগুলো, এটা আমরা হয়তো জানি বেলি রোডের মহিলা সমিতি মঞ্চের। দেন আমরা যদি দেখি বঙ্গবন্ধুর মাজারের টুঙ্গিপাড়ায়, উইচ ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং আর্কিটেকচার। এটার ভিতরে যদি কেউ যেয়ে থাকেন, এটার ভিতরে স্পেসটা খুব সুন্দর, খুব সুন্দর। এই যে আলো আধারি, এবং এখানে যে থিমটা আনা দরকার, আর্কিটেক্টর সেই থিমটা আনার চেষ্টা করছে, যে এখানে কাম অ্যান্ড কোয়াইট, শেড শ্যাডোর একটা ব্যাপার থাকবে, এখানে গেলে যাতে আমার শ্রদ্ধা হয়, এই ব্যাপারটা থ্রু আর্কিটেকচার, থ্রু এক ধরনের জালি, থ্রু এক ধরনের এনভেলপের মাধ্যমে, এই ব্যাপারগুলোকে লাইটের প্লের মাধ্যমে আর্কিটেকচার এই জিনিসগুলোকে আনার চেষ্টা করা হয়। আরেকটা হচ্ছে কি, আমরা আবারও বলছিলাম যে অনেক রকমের ট্রেন্ড নেচারের মধ্যে মিশায় ফেলা বিল্ডিং। এটা হচ্ছে সিলেটের একটা বিল্ডিং। সো নেচার, যেখানে আমরা যদি দেখি যে গাছটা যেখানে ছিল, আমার ছাদটাকে ওইরকম করে কেটে ফেলা হচ্ছে, গাছের মতো গাছ থাকুক। সো এই যে ব্যাপারটা, অনেক রকমের ওয়েতেই আসলে আর্কিটেক্টরা এই কাজগুলো করে যাচ্ছে। আমরা এই যে কাছের থেকে দেখতে পাচ্ছি যে স্ল্যাবটাকে আমি কেটে ফেলছি, আমি গাছ কাটবো না, ওখানে আমি একটু জায়গা পেয়েছি, ওভাবেই আর্কিটেকচার করব। আবার পিওর, এটা আমরা হয়তো এখানে অনেকে গিয়েছে, এটা হচ্ছে দুসাই রিসোর্ট। সো এখানে একদম ভার্নাকুলার আর্কিটেকচার, একদম ওই আমাদের কুড়ে ঘরের কনসেপ্টে সেইভাবে। আবার ভিতরে যে ভেরি মডার্ন, ভিতরে যে একদম কন্টেম্পোরারি এসি রুম, বিভিন্ন জিনিস আছে, কিন্তু বাইরের থেকে সেই যে ব্যাপারগুলো, মাঝখানে যে উঠান আছে, এই ব্যাপারগুলো সেই আর্কিটেকচারের মাধ্যমে আমাদের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং আবার কোনো কোনো ক্ষেত্রে একদম লোকাল ব্যাপারটা বাঁশ দিয়ে, এইরকম এলিমেন্ট দিয়ে আর্কিটেকচার করা হচ্ছে, এটাও কিন্তু মডার্ন আর্কিটেকচার, কিন্তু ওই পুরনো ব্যাপারগুলোকে নিয়ে আসা হচ্ছে, যেটা আমরা পোস্ট মডার্নে দেখেছিলাম। এখানে যদি আমরা দেখি যে আমরা পোস্ট মডার্ন আর্কিটেকচারে যেরকম দেখেছিলাম যে একদম লোকাল ব্যাপারটাকে, এখানেও কিন্তু সে এই আর্কিটেক্টর এরকম লোকাল জিনিস নিয়ে এক ধরনের মডার্ন আর্কিটেকচার করার চেষ্টা করতেছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এবং নতুন ট্রেন্ড, এটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড, যেরকম লোকাল জিনিস নিয়ে মডার্ন আর্কিটেকচার করা যায় কিন্তু উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। খুব সুন্দর স্পেস, সুন্দর ক্লাসরুম, এটা আমরা একটা স্কুল দেখলাম। ওকে, বা একদম শহরে ছোট জায়গায় যদি আমরা দেখি, সেখানেও আর্কিটেক্টরা চেষ্টা করে যে ছোট জায়গায় কিন্তু আমি কীভাবে প্লেফুল করতে পারবো। এটা হচ্ছে কি জুনিয়র ল্যাবরেটরি স্কুল ধানমন্ডিতে। সো এই যে ব্যাপারগুলো, যে ছোট স্পেস নিয়ে প্লে করা, একতলার সাথে দোতলা, সেটার সাথে তিনতলা, যেখানে যতটুকু সুযোগ পাওয়া যায় ঠিক ততটুকু। এখানে আমরা যদি দেখি একটা মসজিদ, এখানে ভেরি ইম্পর্টেন্ট আর্কিটেকচার, এটা হচ্ছে গিয়ে একটা মসজিদ, এবং এটাও কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড পাওয়া মস্ক। এবং ভিতরে স্পেসগুলো যদি দেখি, সো ইন্টারেস্টিং, সো স্পিরিচুয়াল, এখানে আসলেই আমার ভালো লাগবে। এটা হচ্ছে ভিতরে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি মসজিদের ভিতরে।
এবং এইটাও ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডেড, আমাদের দেশে অনেকগুলো অ্যাওয়ার্ডেড, এগুলো সবই আমরা ওই জায়গার ছবি দেখতে পাচ্ছি যে লাইট অ্যান্ড প্লে, একটা স্পিরিচুয়াল স্পেস তৈরি করা যায় কীভাবে, আর্কিটেক্টরা সেইভাবে কাজ করার চেষ্টা করছে যেই মেরিট হিসেবে। বা স্বাধীনতা স্তম্ভর কথা আমরা যদি দেখি, এটাও ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট আর্কিটেকচার। এখানেও আমরা যদি দেখি, এটাও একটা মস্ক গুলশানে। সো এখানেও কিন্তু ওই যে তার একটা মসজিদের যে চেহারা, সেখান থেকে বের হয়ে আসা, যে একটা গম্বুজ থাকবে, মিনার থাকবে, এলিভেশন বা ফ্যাসাডটা বন্ধ থাকবে, সেইটা থেকে বের হয়ে এসে এখানে কি এক্সপেরিমেন্ট করা যায় কিনা, এখানেও এই ব্যাপারটা আর্কিটেক্টরা চেষ্টা করছে যে ইন্টারেস্টিং ওয়েতে ওয়াই নট, আমি হয়তো কিছু সিম্বলিক্যালি আর্চটা রাখছি, কিন্তু ওয়াই নট আই উইল এক্সপেরিমেন্ট। সো এই এক্সপেরিমেন্টগুলো এখন আমাদের দেশে হচ্ছে উইথ মডার্ন অ্যাপ্রোচ। এটাও ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডেড। খুব মাটির সাথে মিশিয়ে ফেলে, এখানে মাটি থেকে নিচে নেমে যাচ্ছি এবং উপরে ঘাস দিয়ে দিচ্ছি। উপর থেকে দেখলে মনে হবে যে এটা একটা মাঠের মতো, কিন্তু আমি একটু নিচে নেমে আমি বাকি সব রুমগুলো পাবো। খুব ইন্টারেস্টিং ওয়েতে এই কাজগুলো করা হচ্ছে। সো এবং আবার ব্রিক দেওয়া হচ্ছে। সো এরকম, বা এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে সাইক্লোন সেন্টার। সো সাইক্লোন সেন্টারেও বিভিন্ন ইন্টারেস্টিং ফর্ম, ইন্টারেস্টিং ওয়েতে, আবার আমি যেই কাজ যেখানে দরকার যে পশুগুলোকে রাখবো, এই পুরোটা ঘুরে ঘুরে হচ্ছে র্যাম্পের মতো উঠে যাচ্ছে, এবং মানুষ এবং পশু, গরু ছাগলকে নিয়ে উঠে ভিতরে ভিতরে রুমে চলে যাওয়া যায়। সো সেটাও যে একটা ইন্টারেস্টিং আর্কিটেকচার হতে পারে, সেই ব্যাপারগুলো আর্কিটেক্টরা ট্রাই করে যাচ্ছে। সরি, এখানেও এইটাও খুব কাম অ্যান্ড কোয়াইট। আমরা ফেনোমেনোলজিক্যালের কথা বলছিলাম ওয়ার্ল্ড আর্কিটেকচারের ক্ষেত্রে। সো এখানেও সেই ব্যাপারটা যে একদম কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট তৈরি করা, এই ব্যাপারগুলো বিভিন্ন পারপাসে এই কাজগুলা করে যাচ্ছে। ইটস ভেরি মডার্ন, পিওর। আমরা এটা অনেকেই চিনি, উত্তরা আরং, পিওর মডার্ন। এবং ইন্টেরিয়র স্পেস নিয়ে চিন্তা করা, যে আমার খুব সরু ছোট একটা জায়গা, এইটাকে নিয়ে কীভাবে প্লে করা যায়, ডাবল হাইট স্পেস, ট্রিপল হাইট স্পেস, সিঙ্গেল হাইট স্পেস, সিঁড়ি উঠে যাচ্ছে, এটা নিয়ে যতটুকু কাজ করা যায় সেই ব্যাপারগুলো আর্কিটেকচারের ক্ষেত্রে করা হচ্ছে। ব্রুটাল আর্কিটেকচার, আমরা এটা চিনি মুক্তিযুদ্ধ জাদুঘর, একদম রাফ টেক্সচার, যুদ্ধের ভয়াবহতা এবং সেখান থেকে আমাদের বিজয়, এই ব্যাপারটাকে। এবং ভিতরেও ইন্টেরিয়রেও যদি ঢুকি, ইন্টারেস্টিং স্পেস আছে। জাস্ট আমি একটা একটা করে দেখিয়ে যাচ্ছি, এগুলো হয়তো সম্ভব না সময় নিয়ে দেখার। এগেইন ভেরি ব্রুটাল আর্কিটেকচার বাট ভেরি মডার্ন, এরকম করে। এটাও একটা রেসিডেন্স। সো এই যে ব্যাপারগুলো এইভাবে করে, আবার এখানে আমরা যদি দেখি যে এটা একটা ফ্যাক্টরি, এবং এখানে সেই যে এক ধরনের টেক্সচার দেওয়া হচ্ছে, পানি, সেটার পিছনে এক ধরনের লুভারের মতো খুব কাম অ্যান্ড কোয়াইট একটা এনভায়রনমেন্ট। আবার বাঁশ দেওয়া হচ্ছে, ইন্টারেস্টিং এক ধরনের কাজ করা হচ্ছে আর্কিটেকচারে, টেক্সচার প্যাটার্ন তৈরি করা হচ্ছে। এই ব্যাপারটা যেটা আমরা মডার্ন আর্কিটেকচারের বাইরেও পাই, আমাদের দেশেও কিন্তু এইভাবে লোকাল, উইথ ইউজ অফ লোকাল ম্যাটেরিয়াল, এই ব্যাপারটা উইথ ইউজ অফ ওয়াটার, এই ব্যাপারটা আমাদের দেশের আর্কিটেকচারের ব্যাপারটাকে আরও স্ট্রং করছে। সো একদম শেষে আমরা চলে এসেছি। জাস্ট দুইটা স্লাইড। একটা স্লাইড হচ্ছে কি যেখান থেকে আর্কিটেকচারের শুরু আমাদের, এটা হচ্ছে বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্ট। প্রথম 60s এখানে আর্কিটেকচার শুরু হয় এবং এখান থেকে আর্কিটেক্টরা প্রথম বের হয়। সো এই কারণে এই বিল্ডিংটা দেখানো। এবং লাস্ট হচ্ছে গিয়ে আর্কিটেক্টদের ইনস্টিটিউট, যেখানে সব আর্কিটেক্টকে যেতে হয়, এটা হচ্ছে আইএবি নাম, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস। সো এই দুটো বিল্ডিং যেখান থেকে সব আর্কিটেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত এখানেই তাদেরকে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। সো এইটা বলে আমি এখানে শেষ করছি।